তার জানা উচিত যে কোন ব্রিডটা আমার বাড়ির বাচ্চাটার জন্য কম্পার্টেবল। কিছু স্টাডিতে দেখছি যে সাইকোলজিক্যালি তারা প্রচণ্ড উইক হয়ে যায়। বা এখন লেটেস্ট আইফোন বা ফোনের মতো হয়ে গেছে, লেটেস্ট মডেল, তার কালার কিরকম, ডিজাইন কিরকম। ইন্ডি ব্রিডে যদি টিকবোন ডিজিজ হয়ও দে ক্যান কোপ আপ। মানুষ খেতে পাচ্ছে না, কুকুরকে কি দরকার? ক্লাইমেট অনুযায়ী ইন্ডিরা হচ্ছে মোর অ্যাক্লিমেটাইজড, যার জন্য তাদের যে ডিজিজগুলো হয় দে ক্যান কোপ আপ। আজে বাজে খেয়ে নিয়েছে, এর মধ্যে কিন্তু মেজরিটি হচ্ছে আজে বাজে বাই মিস্টেক খাইয়ে দিয়েছে। তো ওভারঅল একটা ডগের ক্ষেত্রে, ডগ বা ক্যাটের ক্ষেত্রে কিন্তু প্যারাসাইটিক ইনফেকশনের পসিবিলিটি, ইনফেস্টেশনের পসিবিলিটি মানুষের থেকে অনেকটা বেশি। টিক ফিভারটা কেন হচ্ছে? আমার ঘরেই তো আমি জায়গা করে রেখেছি ওদের বাঁচার জন্য। Are pet crashes in India really safe? Pet care is not just about feeding and walks. It is about understanding, responsibility, and building a bond with them so that they feel healthy and loved. Come and join us on our episode today about responsible pet owning. So today we have our guest, Dr. Professor Abhijit Nandi and Dr. Krishanu Ghosh. Sir, we would like you to introduce yourself and a little bit about your professional background. Myself, Dr. Abhijit Nandi. I did my BBSc and H from this university, West Bengal University of Animal and Fishery Sciences. And after that, আমি পাঞ্জাব থেকে মাস্টার্স করেছি গুরু অঙ্গদ দেব ইউনিভার্সিটি থেকে, যেটা প্রিভিয়াসলি পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটির আন্ডারে ছিল। দেন পিএইচডি করেছি আমি IVRA থেকে, ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট। আর আমার স্টাডি এরিয়া মেনলি টিক অ্যান্ড টিকবোর্ন ডিজিজ, যেগুলো আমরা টিকবোর্ন ডিজিজ নিয়ে আমরা এখন রিসেন্টলি প্রচুর কনসার্ন, সেই ডিজিজের উপরেই আমার মেইনলি কাজ। এবং রিসেন্টলি আমি ডিপার্টমেন্টের হেড হিসেবে লাস্ট 6 মান্থ রান করছি ডিপার্টমেন্টকে। Thank you so much. And Dr. Krishanu Ghosh, we would like to know a little bit about your professional background as well. So those who don't know me, this is Dr. Krishanu Ghosh. আমার মোটামুটি হলো 13 years I'm in this canine practice. I have a family of vets, মানে আমার ফ্যামিলিতে আরও 4 জন ভেটস আছে। Okay. তারা যদি canine বা feline প্র্যাকটিস করেনি, they are mostly in research and in other things, government offices. So I have somehow chosen to be a vet who Okay. treats animals, and preferably I have gone for these small animals like dogs and cats, because I always had affection for dogs and cats since I was born. সেই ছোটবেলা থেকে I have memories with them. তো সময় যেভাবে এগিয়ে নিয়ে গেছে, আস্তে আস্তে ডিসাইড করলাম যে না, I should do something for the pet practicing. তো 13 বছর হয়ে গেল আমার একটা এস্টাবলিশমেন্ট রয়েছে। উই হ্যাভ এ প্র্যাকটিস কল Vetasio Pet Clinic. We have 2 units, one in Salt Lake, another in Newton. I'm the owner and the chief vet. We have a team of almost 17 members, dedicated pathologists, radiologists, 4 জন আরও veterinarians রয়েছে to run the entire practice. So this is how the practice is going, and I'm a big travel person. মোটামুটি 38 countries so far I've traveled. It's very nice. So this is a learning. বিভিন্ন জায়গায় the companionship of animals and human beings, কিরমভাবে বিভিন্ন কান্ট্রিতে লোকের ভালোবাসা পেটসের প্রতি, the acceptance, and differing that with our society, how we do things with the animals, not precisely pets. তো সেই সুবাদে পডকাস্টের টপিক আমার খুব ভালো লাগলো। Thank you for hosting me. Thanks. So we'll elaborate more. Thank you so much for coming on our podcast. And আপনাদের, so I can say both of you are animal lovers. মানে একদম animal love থেকে basically একদম। they বেসিক্যালি আমার লার্জ অ্যানিমাল সেক্টরটা খুবই ভালো লাগে, এবং আমি লার্জ অ্যানিমাল প্রতি সময় আমি ট্রাই করি যাতে নতুন কিছু রিভেঞ্জ করা যায়, লাইক ক্যাটেল বাফেলো, এই সিস্টেমটা এন্টায়ারলি ডিফারেন্ট। আমরা ভাবি ক্যাটেলে যা হবে বাফেলোতে তাই হবে, আচ্ছা বাট একটা প্রবলেম আছে যে ক্যাটেলে যদি থাইলেরিওসিস হয়, যে ডিজিজটা সবাই জানে হয়তো, থাইলেরিওসিস হলে ক্যাটেলের টেম্পারেচার ইনক্রিজ করে, বাট আচ্ছা। বাফেলোতে সাবনর্মাল হয়, এবং সাবনর্মাল হওয়ার পর বাফেলোতে থাকে। সেই জন্য আমার এই ফিল্ডে মানে প্রতিটা অ্যানিমালে কি কি ধরনের ডিজিজ হচ্ছে এবং কেন হচ্ছে এই টিকবোন ডিজিজগুলো, সেটা নিয়ে আমার পড়াশোনা করতে এবং সেটা নিয়ে স্টাডি দেখতে যেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমাদের এখানে পেটস বলতে আমরা সবসময় ভাবি যে ক্যাটস, ডগস, র্যাবিটস, বার্ডস, মানে এগুলো, বাট এক্স্যাক্টলি, অ্যান্ড উই নেভার থিঙ্ক কি আমাদের দেশে কত সংখ্যক লোক দে অ্যাকচুয়ালি হ্যাভ ক্যাটল, মানে
cows Exactly. and buffaloes, মানে সেটা নিয়ে হয়তো আমরা কোনোদিন ভাবি না যে তাদেরও কি ধরনের রোগ হয় বা কতটা দেখাশোনার দরকার হয়, নট জাস্ট বাড়িতে যে ডোমেস্টিক অ্যানিমালস হিসেবে আমরা যাদেরকে রাখি। Anyway, our first question is, how has pet keeping in India changed over the last 10 to 15 years? Do India see pets as family members now, or is that still an urban or elite idea? আমার যে পার্সোনাল অবজারভেশন বলি লাস্ট 10-15 ইয়ার্সে আগে যেটা ছিল 10-15 ইয়ার্স ব্যাক থিংস ওয়ার কনসিডার্ড বেসড অন দ্য ইউটিলিটি animals usually, like even pets, being kept for the utility purpose. Like dogs used to be guard dogs. Cats, like ইঁদুর ধরার জন্য আর কোনো তার রিজনেবল রোল বাড়িতে আসছে খেতে দিচ্ছি তাহলে সাম অ্যামাউন্ট অফ কম্প্যাশন লাভ ওয়াজ অলওয়েজ দেয়ার বাট দ্য রেসপন্সিবিলিটি ওয়াজ অপশনাল নাও ইট ইজ নট সো 10-15 ইয়ার্সে অনেক চেঞ্জেস দেখেছি বিকজ মাই প্র্যাকটিস ইজ ফর 13 ইয়ার্স আই হ্যাভ অ্যাকচুয়ালি উইটনেস দ্য চেঞ্জ এই 15 বছরে পেটসদের প্রতি মানুষের কম্প্যাশন ভালোবাসা দ্য অ্যাটেন্টিভনেস নো ডাউট অনেক বেড়েছে অনেক চেঞ্জ হয়েছে আর যদি স্পেসিফিক্যালি বিকজ মাই প্র্যাকটিস অর আওয়ার পোর্টফোলিও ইজ বেসড অন দ্য সিটি অ্যান্ড মোস্ট অফ মাই ভেট ফ্রেন্ডস এই প্র্যাকটিসের সুবাদে যাদের সাথে আলাপ পরিচয় বা ওঠা বসা তাদেরও ম্যাক্সিমাম সিটি বেস প্র্যাকটিস তো হোয়াট ইউ হ্যাভ মোস্টলি অবজার্ভ এখনও যদি এই টোটাল সিনারিওটা মানে পেটসদের প্রতি ভালোবাসা আনুগত্য রেসপন্সিবিলিটির জায়গাটা হ্যাঁ এখনও টিয়ার 1 টিয়ার 2 মানে সিটি বা এলিট গ্রুপ বলা যায় বা পার্শিয়ালি ওই ধরুন সাবাব এই অবধি এখনও কিন্তু গ্রামেগঞ্জে বা এইরকম জায়গাতে ম্যাক্সিমাম কুকুর বিড়ালের এক্সিস্টেন্স বেসড অন দেয়ার ইউটিলিটি সো দিস ইজ মাই অবজারভেশন অ্যাওয়ারনেসটা বোধহয় কম, অ্যাওয়ারনেসটা কম বাট থিংস আর চেঞ্জিং আচ্ছা। things are changing because I have seen a drastic change in the last 15 years. So gradually জিনিসপত্র চেঞ্জ হবে সোশ্যাল মিডিয়া ইজ আ গ্রেট হেল্প ইন দ্যাট, Yes, মানে এখন অবশ্যই। গ্রামে গঞ্জে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়ার রেসপেক্টে যদি বলি মানে হ্যাঁ পেটস রিগার্ডিং জিনিসপত্র মানে ওদের এক্সিস্টেন্স এখন নো ডাউট অনেক চেঞ্জ হয়েছে আগে দে ইউজ টু বি জাস্ট বিং আ পার্ট অফ দ্য হাউস নাও দে আর পার্ট অফ দ্য ফ্যামিলি সো দ্যার ইজ আ ডিফারেন্স বিটুইন দ্য হাউস এন্ড দ্য ফ্যামিলি এখন প্রচুর পেটসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস রয়েছে বার্থডে সেলিব্রেট হয় আগের ওয়ার্ড্রোব হয়তো আমার আপনার থেকে বেশি অর্গানাইজড ফ্যাশন শোজ করছে, বাইরের Fashion দেশে shows তো করে, আমাদের দেশে Right. এখনো অতটা হয়তো আসেনি। স্যার, ইয়োর ওপিনিয়ন অন দিস? অ্যাকচুয়ালি কিষাণু যেটা বললো সম্পূর্ণ সঠিক যে রিসেন্টলি অনেকটাই পপুলারাইজড হয়েছে বাট সোশ্যাল মিডিয়া বা এর থ্রু দিয়ে সেটা আরও ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে যে তার পেটটা ভালো প্রচুর ফলোয়ার্স আছে আমার পেটটা নেই তো সে তার দিকে নজর দিচ্ছে বাট আমার কোথাও যেন একটা এখনো মনে হয় যে আমরা নজর দেওয়ার জন্য আমরা একটা যে ব্রিডটাকে আমরা পুষতে পারবো না বা যে ব্রিডটা আমাদের জন্য কম্পার্টেবল নয় সেটা প্রথমে তার জানা উচিত যে কোন ব্রিডটা আমার বাড়ির বাচ্চাটার জন্য কম্পার্টেবল। সে ফর এক্সাম্পল এখন যদি আমি ল্যাব্রাডর নিই গুড ফর বাচ্চাদের জন্য বাট সে যদি এখন সেখানে যদি আদার ব্রিড নিয়ে নেয় যেগুলো প্রচন্ড হিংস্র যে তাদের ওনারকেই সে বাইট করতে পারে সেটা প্রবলেমেটিক। তো রেশারেশিতে বা লোককে দেখানোর জন্য পেট নেওয়াটা একদমই উচিত নয়। পেট রাখা উচিত নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে যে আমার ফ্যামিলির জন্য হুইচ ওয়ান ইজ কম্পার্টেবল সেটা আমাকে ফার্স্ট দেখতে হবে। সেইভাবে রিসেন্টলি এখন চলছে, লোক ধীরে ইয়ে হচ্ছে, তবে লোক তাও যেটা করছেন যে পাশের বাড়িতে একটা ল্যাব্রাডর নিয়েছে আমি গোল্ডেন রিট্রিভার নেব, তো এটা না করে আপনি দেখুন যে আপনার কাছে কোন অ্যানিমালটা বেটার এবং তার সম্পর্কে পড়াশোনা করুন, স্টাডি করুন। ডিটেল স্টাডিটা খুব দরকার যে কোন অ্যানিমালে কোন ডিজিজ বেশি হয় সেগুলো একটু জেনে। আমার মানে সোশ্যাল মিডিয়াতে লোকজন যেটা দেখে সেটা করতে চায়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে ইউজ করা উচিত একটু রিসার্চের জন্য যে কি প্রবলেমস আছে বা আমার কি প্রবলেমস হওয়া উচিত মানে হতে পারে এই অ্যানিমালটা নিলে, সেটা হয়তো ঠিকঠাক লোকজন ইউজ করছে না। একদম, যেমন ভেট কর্নেল ইউনিভার্সিটির 2-3টে সাইট আছে, আমি সবাইকে রেকমেন্ড করব কর্নেল ইউনিভার্সিটির ওয়েব পেজগুলো ফলো করতে এবং তাতে আপনারা প্রচুর গাইড পাবেন এবং রিসার্চ সম্পর্কে প্রচুর গাইডেন্স তার। সোশ্যাল মিডিয়া স্পেশালি অনেক এক্সপেকটেশন সেট করেন এর পেট আই হ্যাভ টু বি অন দ্যাট স্ট্যান্ডার্ড, এরকম ভাবে পেট রাখতে হবে। সেটা যে ভেগ হতে পারে, সুপারফিশিয়াল হতে পারে, হ্যাঁ ভিতর থেকে তার প্রতি কতটা লাভ কম্প্যাশন রয়েছে বা হোয়াট আই এম অ্যাকচুয়ালি কেয়ারিং ফর দ্য অ্যানিমাল, দ্যাটস হাউ মিসেস আউট exactly most of the cases. very true.
So, sir, from there coming to our next question, আপনারা যেটা বললেন স্যার যেটা বললেন যে ফ্যামিলিতে কোন পেট নেওয়া উচিত, তো এখন আমরা যেটা দেখছি যে অনেক বেশিরভাগ স্পেশালি সিটিজে লোকজন অ্যাপার্টমেন্টসে থাকে, ছোট অ্যাপার্টমেন্টসে থাকে, অনেক সময় জাস্ট 2 মেম্বার ফ্যামিলি থাকে। অ্যান্ড সো ডু ইউ সাজেস্ট ইট ইজ আ গুড থিং যে একটা ছোট বাড়িতে একটা কুকুর এনে রেখে দিল, বা যতগুলো মেম্বার্স আছে ইন দ্য ফ্যামিলি দে আর অল ওয়ার্কিং, তো সারাদিন তারা বাইরে রয়েছে অ্যান্ড কুকুর বেড়াল যাই আছে বাড়িতে একা রেখে চলে গেল, ইভেন ইফ বার্ডস উই কনসিডার, তো তাদেরকে একা ছেড়ে চলে গেল বাড়িতে, ইজ ইট দ্য রাইট থিং টু ডু? অর ডগস, ক্যাটস, হোয়াট এভার অ্যানিমালস ইউ কিপ অ্যাট হোম, একটা জয়েন্ট ফ্যামিলিতে বেটার থাকবে যেখানে কেউ না কেউ সবসময় বাড়িতে থাকবে? সো হোয়াট is your opinion on it? So you can go first. সি জয়েন্ট ফ্যামিলিতে যদি একটা ডগকে বা একটা পেটকে রেস করা হয়, নো ডাউট, নো কোয়েশ্চেন্স, অনেক ভালোভাবে থাকতে পারবে। ডগস at the end of the day, they are getting more family members to get engaged with, more playfulness, and more people to take care of, as well as more help. মানে একটা ডগ বাড়িতে পোষা মানে তো সুসু পটি হ্যানা তাহলে যাবতীয় মানে there are responsibilities involved. তো বাড়িতে যত ফ্যামিলি মেম্বার্স থাকবে নো ডাউট ইটস বেটার, বাট আইরনিক্যালি এখন আমাদের যা সোসাইটাল স্ট্রাকচার, মোস্ট মানে প্রেজেন্ট জেনারেশন, দোজ হু আর অ্যাটলিস্ট বিলো 40 বা এই জেনারেশন যার বলি, যাদের কাছে ম্যাক্সিমাম পেটস রয়েছে, আমি যদি নাম্বারের রেসপেক্টে যাই, এখন সবাই নিউক্লিয়েটেড, মানে অ্যাটলিস্ট সিটিজে উই আর অলমোস্ট, সব নিউক্লিয়ার I don't know ফ্যামিলিজ। the numbers, but majority is a nucleated family based. তো সেক্ষেত্রে একটা ডগের ক্ষেত্রে অ্যাকাস্টম করা ঠিক আছে, দ্যাট সেটা সময়ের সাথে হয়েই যায়, মানে ইটস দে ডোন্ট সিক ফর যে কতটা আমার লাক্সারি রাখছে বা কত স্পেস দিয়ে রাখছে। দুটো মানুষও যদি একটা ডগকে ফুল কম্প্যাশন দিয়ে রাখে, দ্যাট ইজ এনাফ। দ্যাটস ওয়াই আজকের দিনে যদি দেখা যায় প্রচুর নিউক্লিয়েটেড ফ্যামিলিতে দে আর নট অপটিং ফর নেক্সট জেনারেশন। তো সেক্ষেত্রে rather they are adopting pets. So on that context, it's a very wise idea to go ahead with that. বাট ডগদের ক্ষেত্রে কিন্তু ডগরা যদি আমি দেখি 10-12 ঘন্টা 14 ঘন্টা তাদের ছেড়ে আমি যদি দুজনই ওয়ার্কিং শিফটে যাচ্ছি, তাদের এনাফ টাইম দিতে পারছি না, ইট ইজ রিয়েলি ট্রাবলসাম অ্যান্ড ট্রমাসাম ফর পেটস। পেটসের ক্ষেত্রে ভাবতে হবে এভরিথিং কিন্তু ইটস নট রিগার্ডিং আমি ওকে টাইম টু টাইম ভেট চেক আপ করাই, হেলথ কেয়ার, ব্লাড ওয়ার্ক করাই, এভরিথিং দ্যাটস ফাইন, but there is something called like their mental well-being also, which is ignored at times. We recently একটা শোতে গেছিলাম, ওখানে পেট ম্যারাথন হয়েছিল উইক ব্যাক, রাইট। তো খুব ভালো ইনিশিয়েটিভ, যেখানে পেটসরা দৌড়াচ্ছে, সবাই এঙ্গেজ হচ্ছে, পেটসদের নিয়ে এসছে বা স্ট্রেদের নিয়ে এসছে। তো সেখানে আমি একই কথা বলছিলাম, মেন্টাল ওয়েলবিং এর জায়গাটা কিন্তু খুব মিস আউট হয়ে যায়, কারণ ডগকে আমি ডে টু ডে লাইফে ইনডোর অ্যাক্টিভিটিসে খুব বেশি ইনভলভ করাতে পারি না, আউটডোরও অ্যাটলিস্ট যদি মিনিমাম বের করা বা সেই জায়গাগুলো থাকে, মানে সোশ্যালাইজ যদি তারা করতে পারে, তাহলে না অ্যাটলিস্ট সেই সমস্যাটা হয় না। 10-12 আওয়ার্স যদি আমি ভাবি একটা ডগকে বাড়িতে ছেড়ে চলে যাবো, দ্যাটস আনরিজনেবল। 2-3 ঘন্টা তাও ঠিক আছে, তাও ডিপেন্ডস ছোটো থেকে আমি তাকে কীভাবে ট্রেন করছি। ডগ কিন্তু ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে আমার কি ইএমআই চলছে, আমার কি অফিস মিটিং রয়েছে, বা আমার কি হোয়াট আর মাই বাউন্ডেশনস, দে নিড টাইম। So unless you make sure that you can give enough time for your pet or the dog you have adopted or the cat you have adopted, I think you should go for a second call. Just okay about. Definitely. Sir, according to you? এক্স্যাক্টলি, ও যেটা বললো একদম সঠিক। কারণ আমরা যদি প্রিভিয়াস দেখি যে যখন ক্যানাইন সিস্টেমটা টোটালটাই মানে বনে থাকতো, সেই সময় কি হতো, তারা একসঙ্গে থাকতে প্রেফার করে, প্যাকে থাকতো, প্যাকে। হ্যাঁ। এবং তাদেরকে যদি কোনো হিউম্যান বিং যখন সেই সময় পোষ মানাতো, তারা চেষ্টা করতো তার সঙ্গে শিকারে যাওয়ার, এবং প্রতিটা তার অ্যাক্টিভিটিকে সে ফলো করতো, এবং সে চায় যে আমার যে ওনার হবে বা আমার যে বাবা হোক, এখন তো সবাই নিজের বাচ্চার মতোই ভালোবাসে, যে হবে সে যেন আমাকে সবসময় তার সঙ্গে রাখে। এবং তাদের সাইকোলজিক্যালি প্রচন্ড প্রবলেম হয়। আমি রিসেন্ট কিছু স্টাডিতে দেখছি যে সাইকোলজিক্যালি তারা প্রচন্ড উইক হয়ে যায়, এবং যদি আমি 12-14 ঘন্টা, যেটা কুশানও বললো, রেখে যাই, তো সাইকোলজিক্যালি খুব উইক হয়। কারণ যেটা স্টাডি বলছে যে হিউম্যান অ্যান্ড ক্যানাইন সিস্টেম অলমোস্ট 80% সিকোয়েন্স সিমিলারিটি, এবং ডিজিজ প্যাটার্ন থেকে আরম্ভ করে প্রতিটা প্যাটার্ন অলমোস্ট সেম। ইভেন আমার একটা কথা সবাইকে বলার, যে আমরা যে সান সাইকেল যেটা আগে ছিল, সূর্য উদয় হলো আমরা ঘুম থেকে উঠে পড়তাম, এবং অ্যানিমালরা কিন্তু সেই সাইকেলেই ফলো করছে। হ্যাঁ, কিন্তু আমরা কি করছি এখন, তাকে আমরা 2, 3, 4 অবধি জাগিয়ে
আমরাও ঘুমোচ্ছি, তাকেও ঘুমোতে নিয়ে যাচ্ছি। সেটা কিন্তু রিসেন্টলি বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জ হওয়াতে এই যে ডিজিজ কন্ডিশনগুলো ইনক্রিজ করছে, সম্পূর্ণ হরমোনাল। কারণ সূর্যের সঙ্গে সঙ্গে হরমোনগুলো প্রপারলি সাইকেল হয়, এবং সেই সাইকেলটাকে আমরা নষ্ট করছি। তারপরে তাকে স্ট্রেসে দিচ্ছি। যদি আমি বাইরে চলে যাই, সে স্ট্রেস আসছে, এবং স্ট্রেসে তার কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড লেভেল ইনক্রিজ করছে, সেখানে তার হরমোনাল চেঞ্জ হচ্ছে। সুতরাং আমাদের দেখতে হবে সে মিনিমাম স্ট্রেস যেন তার হয়। এবং রিসেন্টলি বাইরেও প্রচুর মিউজিক থেরাপি চালু হয়েছে। যদি মনে হয় যে আপনার অ্যানিমালটি স্ট্রেসে আছে, লাইট কিছু বিটা মিউজিক বা গামা ডেল্টা কিছু ওয়েব মিউজিক পাওয়া যায়, যেটা আমি লিংক আপনাকে শেয়ার করে দেবো, সেটা আপনি শেয়ার করে দেবেন। আপনি লিংক দেবেন, আমরা বায়োতে ওটা শেয়ার করে দেবো ফর এভরিবডি টু নো। দ্যাটস অ্যাকচুয়ালি গুড টু নো। ইভেন আমি একজনকে করছিও, এবং 1 মাসের মধ্যে সেই অ্যানিমালটি অনেকটা ইমপ্রুভ। সে আগে ভয় পেত মানে কাউকে, অ্যাংজাইটিটাকে মানে একটু কাম করে, অ্যাংজাইটি অনেকটাই কম হয়ে গেছে। তবে তাকে বলেছি যে মানে স্লিপিং সাইকেলটা ঠিক করতে, তারা এখনো করছে না। সেটা আমি বুঝতে পারছি। মানে বাড়ির লোকেদের স্লিপিং সাইকেল এদিক ওদিক হলে একটু খুব তো দরকার, অসুবিধা সেটা হয়, আবার যেটা খুব আমি দরকার। নিজেও দেখেছি। মানে আমি যখন ঘুমাই, হ্যাঁ। অল মাই বেডস আর স্লিপিং, আমি জেগে আছি মানে সবাই জেগে হ্যাঁ। আছে, মানে ইটস নট স্লিপিং টাইম। সেটার জন্য তো প্রবলেমটা হয়ে যাচ্ছে। এটা তো আপনারা ডগস এর জন্য বললেন, সো ইজ ইট অ্যাপ্লিকেবল ফর ক্যাটস অ্যাজ ওয়েল? বিকজ ক্যাটস আমি দেখেছি আর মোর ইন্ডিপেন্ডেন্ট, মানে ওরা নিজেদের মতন খায়, ঘুমোয়, বাড়ি থেকে এলো হ্যাঁ। কে গেল, অতটা বদল করে না। সো দিস অ্যাপ্লাইজ অনলি ফর ডগস না ক্যাটস এর জন্যও? মানে দে সামটাইমস গেট ইনটু অ্যাংজাইটি একা রেখে গেলে বাড়িতে। ক্যাটের ক্ষেত্রে না, আই থিঙ্ক থিংস আর লিটল ডিফারেন্ট অন দ্যাট কন্ট্রারি। Like cat, though they are being equally domesticated with human beings for decades, ages, যেরকম দাদা বলল, but psychological point of view, the cats are very স্বনির্ভর animal. ঠিক আছে? They don't care, they don't bother. We exist. you ওরাই have আমাদের to- মালিক। you have to take care. Exactly. ক্যাট সিস্টেমটা টোটালি তো এদের সিস্টেমটা অনেকটাই ডিফারেন্ট। এরা টাইগার যেমন সিস্টেম যেটা একদম মানে এদের ইউরিন পটি থেকে শুরু করে যাবতীয় কিছু দে ডু ইট বাই দেমসেলফ, দে ডোন্ট নিড মাচ অফ হিউম্যান ইন্টারফারেন্স। আমার জাস্ট লিটার বক্সে স্যান্টা মাঝে মধ্যে চেঞ্জ করে দাও, আই টেক কেয়ার অফ মানে মাইসেলফ। বেসিক্যালি লো মেইনটেনেন্স। মানে আমিও যেটা, Low. আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ডগ নেবো, ক্যাট নেওয়া, মানে ইফ ইউ লাইক ক্যাটস, মানে ইনিশিয়ালি ক্যাটস নেওয়া ভালো, বিকজ দে আর লো মেইনটেনেন্স এন্ড এক্স্যাক্টলি তুমি খাবার দিয়ে ছেড়ে চলে যাও, দে হ্যাভ নো Exactly. প্রবলেম, হাঁটাতে নিয়ে যেতে হয় না, খালি একটু দেখতে হয় যে পালিয়ে না যায়। Especially those ones who are planning to adopt a new pet হ্যাঁ। and you're too occupied with your work or engagements, তো সেক্ষেত্রে আই থিঙ্ক ইউ শুড বেটার থিঙ্ক অফ গেটিং এ ক্যাট। হ্যাঁ, তবে একটা জিনিস কিন্তু মিস আউট হয় ক্যাটদের ক্ষেত্রে, যেহেতু ওদের শোয়িং অফ লাভ ইটস আ ভেরি ডিফারেন্ট ওয়ে দ্যান দ্য ডগস। তার মানে এই না যে ক্যাটদের কোনো হিউম্যান অ্যাফেকশনস নেই, দে আর হাইলি অ্যাফেকশনেট, বাট দে আর শোয়িং অফ থিংস আর ভেরি ডিফারেন্ট দ্যান দ্য ডগস। Yes, cats do feel abundance also. Their showing of being abundant is different. Those who have been keeping cats for years, they understand. But হ্যাঁ, যদি ওভারঅল মেনটেনেন্স ওই পার্সপেক্টিভে দেখি, তাহলে ইটস বেটার টু গো ফর ক্যাটস ইফ ইউ আর টু অকুপাইড। Okay, so moving on to the next question. Why is there a strong preference for pedigree pets over our community dogs or our indie breed basically? So এখন যেটা আমরা মোস্টলি দেখি, স্যারও বলছিলেন যে সবাই ব্রিড ডগ করছে, বাট দে আর নট রিয়েলি গোয়িং ফর আর ইন্ডি রোডেশনস বা আমাদের কমিউনিটি ডগস। এত পাপিস চারিদিকে রয়েছে, প্লাস হোয়াট এভার ইজ গোয়িং অন। তো আমার মানে পার্সোনালি মনে হয় যে দ্য ইন্ডিজ ইজ এ মাচ বেটার ব্রিড। তো আপনাদের মানে ওয়াই ডু ইউ থিঙ্ক যে পেডিগ্রি কে চুজ করছে ওভার আর ইন্ডি ব্রিডস? একটু আগেই বলছিলাম যেটা, মানে এখন আমাদের সোসাইটাল স্ট্যান্ডার্ড এরকম জায়গায় দাঁড়িয়েছে, ইটস ইন আ ভেরি ভেগ স্টেট। ঠিক আছে, তো একটা স্টেটাস সিম্বল ইজ আ ফার্স্ট থিং, যে ইটস ভেরি চেয়ারফুল অর ভেরি জয়াস টু সে, বা খুব প্রাইড টু সে যে আমার কি কুকুর আছে, আমার গোল্ডেন রিট্রিভার আছে, আমার সাইবেরিয়ান হাস্কি আছে, আমার পার্সিয়ান ক্যাট আছে। ইন্ডিয়া আছে বলতে না একটু কেন জানি ইতস্তত হয় এখন, মানে দিস ইজ সোসাইটি স্ট্যান্ডার্ড। This does সোসাইটি not স্ট্যান্ডার্ড had the word use করা উচিত না, but I would still like to, মানে this is not anti-national. And I should have this sound. You should go for make in India, but Make in not go India, for make Indian in- dogs. মানে it is, মানে I feel it is very hypocritical, to be very honest. মানে এতে কারোর একদম খারাপ সত্যি। লাগুক ভালো লাগুক, আমার I really don't care that much, but মানে অনেকে বলে না না ইন্ডিয়া নিয়ে কিছু বললে খুব গায়ে লেগে যায়, and then they go for breed dogs. আপনি ওদের বলবেন যে you know just why don't you get an indie dog, তখন Right. বলে
মানে লিটারালি মানে আমাদেরও সাথে হয়েছে যে আপনি রাস্তা থেকে তুলে এনেছেন, মানে রাস্তা থেকে মানে এরকম মেনশন করা হয়েছে যে হোম স্ট্রে ডগ, মানে হোয়াট ডু ইউ মিন বাই হোম Home স্ট্রে ডগ? মানে ইট মেক্স নো সেন্স। মানে the হ্যাঁ word itself a conflicting হ্যাঁ বলেছে না? কনফ্লিক্টিং। হোম স্ট্রে ডগটা কি হয়? মানে ইফ ইটস স্টেইং এট হোম ইটস আ হোম হুম। ডোমেস্টিকেটেড ডগ। স্যার আপনি কিছু অ্যাড করতে চাইছেন? অ্যাকচুয়ালি কিষাণু যেটা বললো সঠিক, যে পেডিগ্রি আমরা যদিও কেউ যদি মানে পেট কিনছে এখন ম্যাক্সিমাম কি ওরা পেডিগ্রি বা সিস্টেম দেখার চেষ্টা করে যে ওর পেডিগ্রি সিস্টেম, বাট ম্যাক্সিমাম লোকেরই এখন অজানা যে একটা ফেলাইন সরি একটা ফিমেল ডগে যদি কিছু প্যারাসাইটিক ডিজিজ থাকে, টিকবোর্ন ডিজিজ থাকে, সেটা ট্রান্সমিট হয় তার নেক্সট জেনারেশন। হুম সে যদি পেডিগ্রি দেখে তার উচিত সম্পূর্ণ পেডিগ্রিটা, ডিজিজ ফ্রি পেডিগ্রিটা এবং ডিজিজ কি কি ডিজিজ প্রোন হুম ডগটা সেটা দেখার। যেটা রিসেন্টলি কালকে আমি পড়েছি, আমি ওনার সঙ্গে শেয়ার করছিলাম হুম যে ইউএসএ তে একটা সাইলেন্ট কিলার বলা হয় হিমানজিওসার্কোমা, যেটা গোল্ডেন রিট্রিভার ব্রিড হচ্ছে সবচেয়ে বেশি প্রোন, 5টায় 1টা। হুম। তো আমাদের ইন্ডি ব্রিড কিন্তু সেখানে প্রচন্ড হার্ডি ব্রিড, এবং যদি আমরা সেই জায়গায় রিপ্লেস করতে পারি ইন্ডি ব্রিডকে, মাচ বেটার। ডিজিজ কন্ডিশন ডিজিজ অনেকটাই ইন্ডি ব্রিডের কম হয়, হুম অনেক। যেটা বাইরের যেসব আমরা পেডিগ্রি ব্রিড বলছি তাদের অনেকটাই ডিজিজ প্রোন, হিপ ডিসপ্লাসি থেকে আরম্ভ করে অনেকগুলো ডিজিজ প্রোন থাকে। আচ্ছা, আই থিঙ্ক ওয়েদার অ্যাক্লিমাটাইজেশনটা মানে হ্যাঁ। আমাদের ইন্ডি ব্রিড এইরকম ওয়েদারে যারা Right. হাস্কি নিয়ে আসে, মানে হোয়াট ইজ ইয়োর সে অন দ্যাট, মানে যে ডাবল কোটেড See, অ্যানিমেল breed যারা dogs এর ক্ষেত্রে থাকে? কি হচ্ছে, স্পেশালি আই মিন দ্য পেডিগ্রি ডগস। এবার পেডিগ্রি ডগস বলতে কি, মানে যারা মোস্টলি অরিজিনেটেড ফ্রম দ্য ডিফারেন্ট অরিজিনস দ্যান দ্য ইন্ডিজেনাস অর দ্য নেটিভ, হুম তারাই মোস্টলি পেডিগ্রি ডগস। সেক্ষেত্রে কি হচ্ছে, ফর জেনারেশন আফটার জেনারেশন, এরকমও না যে আমি ডিসকারেজ করবো দোজ হু আর কিপিং পেডিগ্রি ডগস। এবার এখানকার যারা পেডিগ্রি ডগস রয়েছে, রেয়ারেস্ট পসিবিলিটি তারা বাইরে থেকে নিয়ে আসছে বা ইম্পোর্ট করে আনছে। মেজরিটি অফ দ্য ডগস যারা পেডিগ্রি হয়েও ফর 10, 15, 20 জেনারেশন এখানেই ব্রেড হয়েছে, তো অ্যাকাস্টমাইজেশন বা অ্যাক্লিমেটাইজেশন ওদেরও হয়। তবে অলওয়েজ ও দ্য ফ্যাক্ট, একটা ইন্ডি ডগ যার ফর জেনারেশন আফটার জেনারেশন সে এখানেই বড় হয়েছে, তার এনভায়রনমেন্টাল অ্যাডাপ্টেবিলিটি, দ্য ডিজিজকে ফাইট ব্যাক করার বা কমব্যাট করার যে তার যে ক্ষমতা, সেটা কিন্তু একটা পেডিগ্রি ডগের থেকে ওভারঅল অনেক বেশি হয়। মানে ইনফ্যাক্ট আমি একটা প্যাটার্নও দেখছি রিসেন্ট টাইমস, আই জাস্ট শেয়ার লট অফ মাই ফ্রেন্ডস আর কিপিং ইন সাচ ওয়ে যে তাদের একটা ব্রেড ডগ আছে, বাট অ্যালং সাইড দে আর কিপিং অ্যান ইন্ডি ডগ। দ্যাটস আ ওয়ান্ডারফুল থিং টু ডু। স্পেশালি আমরা যদি সারাদিন একসাথে থাকি, কম্পেনিয়নশিপে থাকি, সেক্ষেত্রে না মানে আমার ইমিউন সিস্টেম সামহাউ ইজ রিফ্লেক্টিং অন ইউ, বিকজ ইউ আর শেয়ারিং থিংস। তো ব্রেড ডগসের ক্ষেত্রে এরকম আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে যার কন্টিনিউয়াস কোনো না কোনো শরীর খারাপ হচ্ছে, রোগ ব্যাধি হচ্ছে, মেবি সাম ইমিউনোলজিক্যাল ডিজিজ বা প্রোন টু ভাইরাল ডিজিজ, সেখানে যখনই একটা ইন্ডি ডগস তার সাথে থাকছে বা ইয়ার আফটার ইয়ার যখন থাকার পর দেখা যাচ্ছে যে তার কিন্তু দ্য ব্রেড ডগ ও দ্য পেডিগ্রি ডগ আফটার ইয়ার্স আর লেস প্রোন টু গেট ডিজিজেস, বিকজ এত বছর ওর সাথে কাটিয়ে এসছে, তো ইমিউনিটি হ্যাজ বিন শেয়ার্ড। ঠিক আছে, আর শুধু এটাই পার্সপেক্টিভ আমি জাস্ট অ্যাড অন করবো এই পয়েন্টটাতেই, সেটা হচ্ছে আর একটা মিথ, স্পেশালি ইন্ডি ডগসের ক্ষেত্রে, নট ওভার দ্য স্টেটাস সিম্বল অনলি, যে ইন্ডি ডগস মানে হয়তো অ্যাগ্রেসিভ হবে, কামড়ে দেবে। ঠিক আছে, কুকুর পুষবে দিকে কামড় খাবো না, তো মুশকিল তো মানে কামড়ে দিতে পারে। সেই হিসেবে দেখলে তো মানে পিটবুল, রটওয়াইলার আমার নিজের ছিল। রটওয়াইলার্স আর নোটোরিয়াস দ্যাট ওয়ে, মানে রটওয়াইলার দেখেই লোকজন উল্টো দিকে চলে যায়। Right. বাট ডোন্ট ইউ থিঙ্ক ইটস মোর অন আপব্রিঙ্গিং, মানে যে কোনো Exactly, that is the point. It's more on upbringing. Even একটা ল্যাব্রাডরকে যদি আমি সারাদিন, যে who is supposed to be the most one of the most friendliest dogs among all the breeds, একটা ল্যাব্রাডরকেও যদি আমি দিনে 10 ঘন্টা 12 ঘন্টা একাকিত্বে রেখে দিই, তাকে একটা বদ্ধ করে রেখে দিই, তাকে সোশ্যালাইজ না করাই, he could be 10 times more aggressive than a রটওয়েলার। এক্স্যাক্টলি। একটা রটওয়েলারকে যদি আমি প্রপার উইথ লাভ এন্ড কেয়ার রাখি, he could be even more friendlier than হ্যাঁ, any মানে other একদম Labrador. হাদা It's- হয় it ওগুলো, depends মানে how দ্যাটস you're হোয়াট raising আই the dog. রিয়েলাইজড। ওগুলো একদম মানে দে আর লাইক ল্যাপ ডগস বাট বড়, Right, বিশাল বড় বিশাল বড় সাইজের হয়। এরকম টাইপের। মানে হ্যাঁ। স্পেশালি ডগসের ক্ষেত্রে কি হয়, মানে এখন লেটেস্ট আইফোন বা ফোনের মতো হয়ে গেছে, মানে এখন মেজরিটি অফ দ্য
সোসাইটাল স্ট্যান্ডার্ডে যদি বলি, যারা নতুন পেট অ্যাডপ্ট করছে, হুম। যাদের এখনো ডগ কিভাবে রাখতে হয় বা সেই কম্প্যাশন লেভেল রাখবে, তারপর না গ্রো হবে। প্রাইমারিলি একটা থট প্রসেস থাকে কি, যে ইট ইজ লাইক বাইং এ ফোন, মানে লেটেস্ট মডেল, তার কালার কিরকম, কালার কিরকম, ডিজাইন কিরকম। ল্যাবের মধ্যে মনে হয় ব্রাউনটা হচ্ছে মানে হ্যাঁ। খুব মানে আনকমন কালার, রাইট। সেটা থাকলে একটা স্পেশালিটি একটা হয়ে যায়, ল্যাব speciality। আছে বাট হ্যাভ আ ব্রাউন আর ওই যে imported, আরেকটা হচ্ছে ইম্পোর্টেড, মাই ডগ ইজ ইম্পোর্টেড। বাট মানে আই এম কামিং টু দ্যাট পয়েন্ট স্যার, এইটা নিয়ে আপনি কিছু একটা বলতে যাচ্ছিলেন আই থিঙ্ক, ক্লাইমেটের ওপর আমি যেটা জিজ্ঞেস করছিলাম অ্যাবাউট ইন্ডিজ বিং মোর ক্লাইমেট ফ্রেন্ডলি না, ও যে to the কথাটা বললো Indian- একদম সঠিক বলেছে, যে Adaptability. অ্যাডাপ্টেবিলিটি। এখন অনেক জেনারেশন আপনার জেনারেশন তারা রিট্রিভার গ্রুপ, স্পেশালি গোল্ডেন রিট্রিভার আর ল্যাব্রাডর, দুটো প্রচন্ড অ্যাডাপ্টেবল ইন্ডিয়ান কন্ডিশনে, এবং তাদের আগে যে পরিমাণ ডিজিজ কন্ডিশন বা যেগুলো ছিল রিসেন্টলি কমছে এবং ধীরে ধীরে কমেও যাবে। কারণ অ্যাডাপ্টেবিলিটি যে কথাটা বারবার বলছে, যেমন সাইবেরিয়ান হাস্কি, আমি যখন আই থিঙ্ক 2007-8-এ ফার্স্ট একটা সাইবেরিয়ান হাস্কি দেখেছিলাম, মানে ওকে সবসময় এসির মধ্যে রাখতো, কিন্তু রিসেন্টলি আমি দেখছি ধীরে 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 অ্যাডাপ্টেবল হয়ে গেছে। হয়ে গেছে। আর স্যার আরেকটা যেটা আপনি টিক্স নিয়ে যেহেতু ইয়োর লাইন অফ ওয়ার্ক ইজ দ্যাট, তো ইন্ডি ব্রিডে কি মানে এরকম কিছু আছে যে ইন্ডি হলে কম টিক্স হবে বা ব্রিড হলে বেশি টিক্স হবে, মানে আর ইন্ডিজ মোর অর লেস প্রোন টু গেটিং টিক বোন ডিজিজেস, মানে ওদের ইমিউনিটিটা হাই? অ্যাকচুয়ালি ইন্ডি ব্রিডে যদি টিক্স বর্ন ডিজিজ হয়ও, দে ক্যান কোপ আপ উইদাউট ট্রিটমেন্ট, বাট সেটাই যদি আমার ল্যাব্রাডর বা গোল্ডেন রিট্রিভার গ্রুপে হয়, দে কান্ট কোপ আপ। দে কান্ট কোপ আপ। ইভেন আমি যত রিসেন্টলি যত ইন্ডি ব্রিডের পিসিআর বা বিভিন্ন টেস্ট দেখেছি, ম্যাক্সিমাম ইন্ডি ব্রিড ডিফারেন্ট টাইপ অফ ডিজিজের পজিটিভ। দাদা হয়তো টেকনিক্যাল হবে এই জায়গাটায়, মানে একদম খুব প্রপার হয়তো যে টেকনিক্যালি বলি, দিস ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। মানে আমি যদি আমার ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউতেও বলি, বিকজ আই অ্যাটেন্ড কেসেস ডে টু ডে বেসিস, এই এখন যে এত ভয় ভীতি রিগার্ডিং যে প্যারাসাইটিক ডিজিজ, টিক ফিভার বা এগুলোর ক্ষেত্রে এক্সপোজার, নো ডাউট, যত এক্সপোজার বেশি হবে তত অ্যাডাপ্টিবিলিটি বাড়বে। ফর এক্সাম্পল হিউম্যান বিং যে স্লামে আছে, সেই নোংরা জলই খাচ্ছে, তাতেই হাত ধুচ্ছে, মুখ ধুচ্ছে। আমি একদিন যদি আর ওয়াটার ছাড়া, আমি যদি কফিটাও ফিল্টার ওয়াটার ছাড়া খাই, আমার তো পেটে সমস্যা হয়। The amount of exposure the indie dogs have for generation after generation, ওটার মধ্যে ওদের জন্য জেনেটিক হয়ে গেছে ব্যাপারটা। টিক্স ওদের বডিতেও আসছে, বাট প্যাথোজেনেসিটি না ওই লেভেল অফ যাচ্ছে না, দে আর অ্যাডাপ্টিং। সেক্ষেত্রে একটা স্ট্রে ডগ কি টিক ফিভার বা এই ডিজিজগুলো অ্যাফেক্টেড হয় না, তারাও তো হচ্ছে, বাট তাদের সিকনেস বা ইলনেস ওই লেভেলে ডেভেলপ হয় না যেটা একটা ইন্ডি ডগের মধ্যে, মানে যেটা একটা ব্রেড ডগ বা ডিগ্রি ডগের মধ্যে হয়। আর তার সেই লেভেল অফ অ্যাডাপ্টেবিলিটি নেই। তো সেই জায়গাটাতে যেটা বললাম, মানে কোএক্সিস্টেন্স ইজ নট শুড বি বেসড অন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমেলস। আরও যদি ন্যারোয়ার টার্মে ধরি, দ্য কোএক্সিস্টেন্স শুড বি বেসড অন ইন্ডি ডগস অ্যান্ড দ্য পেডিগ্রি ডগস অলসো। So what responsibility do pet owners have towards community animals? মানে যেরকম আমি যদি আমাদের নিজেদের সোসাইটিতে দেখি, বড় বড় যে সোসাইটিগুলো আছে সেখানে অনেক কমিউনিটি ডগস আছে, তার বাইরেও অনেক কমিউনিটি ডগস আছে। তো অনেক পেট ওনার্সরাও প্রেফার করে না যে না কমিউনিটির ভেতরে কেন আছে, আমাদের পেট ডগসকে অ্যাটাক করে দেবে। সো হোয়াট রেসপন্সিবিলিটি অ্যাজ আ পেট ওনার ডু ইউ থিঙ্ক দে হ্যাভ টুয়ার্ডস দিস কমিউনিটি ডগস? So that is my question. মানে how do you think they should learn to coexist বা কি বেসিক্যালি আলাদা করতে পারে instead of going against যে না কমিউনিটির ভেতরে কমিউনিটি ডগস থাকবে না, এরকম একটা ব্যাপার? So I think being a pet parent, it's even a bigger responsibility compared to যাদের পেটস নেই। মানে জাস্ট টু এনশোর যে আমার বাড়ির ডগটা বা ক্যাটটা, তাকে আমি উইথ বেস্ট পসিবল কেয়ার রেখেছি, খেতে দিচ্ছি, শেল্টার দিচ্ছি, ঘোরাচ্ছি, ফেরাচ্ছি, হেলথ কেয়ার টেক কেয়ার করছি, ভেটের কাছে রেগুলার নিয়ে যাচ্ছি। আর সাম আদার ডগ যে আমার জাস্ট বাড়ির বাইরেই রয়েছে, হি স্ট্রাগলিং আর শি স্ট্রাগলিং, দ্যাট ইজ নট এমপ্যাথি, দ্যাট ইজ সিলেক্টিভ এমপ্যাথি। Exactly. Very rightly put. সো সেই অর্থে যদি দেখি, মানে স্ট্রেদের প্রতি, মানে আমি যদি বলি আমাদের রেসপন্সিবিলিটি, ইটস নট বেসড অন আমি যে ইচ অ্যান্ড এভরি স্ট্রেকে অ্যাডপ্ট করছি, দ্যাট ইজ নট হিউম্যানলি পসিবল, রাইট? সেক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটি শুড বি বেসড অন যে আমি যাতে ওদের কোনো হার্ম না করি। আই এনশিওর যে ওদের স্টেরিলাইজেশন বা
ভ্যাকসিনেশন, এই জিনিসগুলোকে প্রমোট করা, হুম স্পেশালি এখন যেহেতু আমরা কমিউনিটি স্ট্রাকচারে থাকি, কোঅপারেটিভ বা ধরুন কমপ্লেক্সেস, তো এই জাতীয় ইনিশিয়েটিভগুলোকে বিং এ পেট পেরেন্ট, যারা পেটস রাখছেন তাদের পেটে আমি আলাদা করে আসছি, যাদের কাছে অ্যাটলিস্ট দে আর কিপিং পেটস ইন দেয়ার হোম ইরেসপেক্টিভ অফ ব্রিড, সে ইন্ডি হোক না কেন, একটা বেসিক রেসপন্সিবিলিটি হওয়া উচিত এই জিনিসগুলোকে আরও রেসপন্সিবিলি এগিয়ে নিয়ে যাওয়া, ভ্যাকসিনেশন স্টেরিলাইজেশন, আর সাথে অ্যাটলিস্ট স্ট্যান্ডস নেওয়া ফর দ্য পেট ক্রুয়েলটি, অ্যানিমাল ক্রুয়েলটি রাদার। এক্স্যাক্টলি মানে যখন অ্যানিমাল ক্রুয়েলটি হচ্ছে, আমি কিন্তু সেই জায়গাটায় অ্যাজ এ পেট প্যারেন্ট আই শুড বি স্ট্রঙ্গার পার্সন দ্যান এনি আদার রেগুলার পার্সন, যে আমার বাড়িতে পেটস আছে মানে শুধু সিলেক্টিভ এমপ্যাথি দিয়ে ওকে ভালোবাসা দিলে তো হবে না। হুম মানে যদি আমার ভালোবাসা ইজ অনলি লিমিটেড উইদিন মাই সোফা, হুম তাহলে কিন্তু ইটস কনভেনিয়েন্স নট লাভ। অ্যাবসলিউটলি আর যারা পেটস রাখে না, এই জায়গাটা আমি জাস্ট একটু টাচ করে যাবো আমার নিজের পার্সোনাল খারাপ লাগার জায়গা থেকে, যদি কি প্রায় 10-15-20 বছর আগেও যেরকম দেখতাম না, মানে দেয়ার আর টু ক্যাটাগরি অফ পিপল, যাদের কাছে যারা বাড়িতে কুকুর পোষে, বিড়াল পোষে, যারা পোষে না, হুম একটা থিন মার্জিন ছিল। এখন একটা থার্ড ক্যাটাগরি তৈরি হয়েছে, কুকুর পুষছে না, কুকুর বেড়ালকে যারা হেট করে বা ঘৃণা করে, এই ক্যাটাগরিটা আগে সেভাবে এক্সিস্ট করতো না। আমি লাস্ট 2 to 3 উইকস অফ মাই প্র্যাকটিস আমি প্রায় গোটা 15 কুকুর বেড়ালকে মারা হয়েছে, অ্যাক্সিডেন্ট, এরকম কেসেস পেলাম আনরিজনেবলি, মানে জাস্ট মেরে দিয়েছে গাড়ি। ওয়ান গুড পার্ট ইজ দ্যাট লোকে তাদের নিয়েও আসছে, মানে হোয়াট ব্যাড অ্যান্ড ওয়ার্স পার্ট ইজ দ্যাট লোকে তাদের জেনে বুঝে মারছেও, হুম বিকজ দে আর নট অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবিলিটি নেই। অ্যান্ড আই থিঙ্ক আর একটা জায়গা যেটা আমার মনে হয় যে ফ্রাস্ট্রেশনটা যেটা মানুষের ওপরে লোকে বার করতে পারে না, সেটা অবলা প্রাণীর ওপরে বার করাটা অনেকটা ইজিয়ার হয়ে যায়। স্ট্রেসটা নিজের স্ট্রেসটাকে নিজের সে স্ট্রেসটা, অবলা প্রাণীর মানে উপর আজকে বের যদি করে। আমি একটা মানুষকে গিয়ে মারি, ডেফিনেটলি রিপারকাশনস হবে, যে যে আমি হয়তো খাবার হবে। পাচ্ছি না, সে কি করে খাচ্ছে? হ্যাঁ, কিন্তু একটা এটা তো অ্যানিমালের খুব বড় প্রবলেম হয় খেতে দিলে, যারা কুকুরদের খাওয়ায় বা ইয়ে করে, অনেক লোক দেখবেন সোশ্যাল মিডিয়ায় হয়তো কোটান অনেকে হয়তো আমায় খারাপও বলবে, হুম যে মানুষ খেতে পাচ্ছে না, কুকুরকে কি কুকুরকে দরকার। কি করে খাওয়াচ্ছে না, অনেকে এরকম বলে গেছে। ডগ ফিডার্সদের তো এটা বলা হচ্ছে রেগুলারলি, রাস্তায় খাওয়াচ্ছেন, বাড়িতে নিয়ে যান। মানে আজকে যদি আমি Regular. দুটো ভিখারিকে খাওয়াই নিজের থেকে, আমি কি তাদেরকেও বাড়িতে নিয়ে যাব? এটাই প্রশ্ন হয়ে যাচ্ছে না? মানে আজকে স্যার আমি আপনাকে জিজ্ঞেস করছি, মানে আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ গাইস, যে হোয়াট আর দি অ্যাডভান্টেজেস when we feed stray animals? অ্যাকচুয়ালি ইন্ডি ডগ ক্লাইমেট অনুযায়ী ইন্ডি ডগ হচ্ছে মোর অ্যাক্লিমেটাইজ, হুম যার জন্য তাদের যে ডিজিজগুলো হয় দে ক্যান কোপ আপ ইজিলি। লাইক সবচেয়ে বেশি ইনফেকশন ইন্ডি ডগেই আমরা দেখতে পারি, যে প্রচুর ইনফেকশন হয়ে আছে, গোটা কান ভর্তি, গোটা ভর্তি, বা ডেমোডোকাসিস, গোটা বডি লোম নেই, অথচ দে ক্যান সার্ভাইভ দ্য লং, হুম যতক্ষণ না তাদের ব্লাড লেভেল বা কিডনি প্রোফাইল খারাপ হতে শুরু করে ততক্ষণ অব্দি দে ক্যান সার্ভাইভ। বাট ওদের একটা প্রবলেম আমি খুব ইদানিং লক্ষ্য করছি, সেটা হচ্ছে উইদিন 5 to 6 ইয়ার্সের মধ্যে কিডনি ড্যামেজ হতে শুরু হচ্ছে ইন্ডি ডগ। এবার তার কারণ আমি অনেকদিন ধরে স্টাডি করছিলাম যে কেন হচ্ছে সেটা আমার যেটা ফিল করে বেসিক্যালি, সেটা হচ্ছে আমরা কি করছি, মাংস ভাতটা খাচ্ছি, খাওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজ রসুন দিয়ে একদম মাংস ভাতের যে বাকিটা থাকছে সেটা সঙ্গে সঙ্গে গিয়ে আমরা উচ্ছিষ্টগুলো বা একটু ভাতের সঙ্গে মাখিয়ে আর একটু ঝোলটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে ঝোল দিলাম, তাদেরকে খেতে দিলাম। তাছাড়া তো বোধহয় নুন থাকে, সল্ট নট সল্ট, অ্যাকচুয়ালি পেঁয়াজ রসুন টক্সিক ফর ক্যানাইন সিস্টেম, তাদের ব্লাড ডিস্ট্রাক্ট করে, কন্টিনিউয়াস ডিস্ট্রাকশন অফ আরবিসি, অ্যান্ড ধীরে ধীরে কিডনি ড্যামেজ। আচ্ছা, তার মানে পেঁয়াজ রসুন একদম দেওয়া উচিত না তাহলে? স্ট্রিক্টলি নো ফর ক্যানাইন। জিঞ্জার কিছুটা দেওয়া যেতে পারে, বাট পেঁয়াজ রসুন তো না, একদমই দেওয়া উচিত না। একদমই না। মানে এটাকে, আর অনেকে বলে যে নুন বা তেল থাকলে মানে ফর এফেক্ট করে, লোম উঠে যায়। হ্যাঁ, তেলটার মধ্যে যেটা রিসেন্টলি ইউএস বা ইউকে ওরা স্টাডিতে বলছে নারকেল তেলটা ইউজ করতে বলছে। আচ্ছা, বাট খাবারে থাকা একদমই খাবারে উচিত না, খাবারে না, আমাদের বেসিক হাউস হোল্ডে ম্যাক্সিমাম তো ভেজিটেবল অয়েল ইউজ হয়, খুব ফ্যান্সি হাউস হোল্ড ছাড়া অলিভ অয়েল বা ইয়ের ইউজ কোথায়? আর আমরা একটু তেল ঝোল বেশি খাই আমাদের মানুষজন, খাবার। তেল ঝোল মশলা কিছু ক্ষেত্রে না ডগের একটু দিয়েই দিই, কি হয়ে যাবে, একটু খাচ্ছে তো ঠিক আছে, একটু কেক দিয়ে রোজ একটা করে রসগোল্লা খাওয়ানো, বাট পয়জন উইথ মিনিমাল অ্যামাউন্ট, যখন সেটা একসাথে হচ্ছে
তখন কি সেটা কিন্তু মেজরলি সমস্যা তৈরি করছে একটা সার্টেনিটির পর, ঠিক আছে? আমরা তো অলমোস্ট এভরি উইক কেসেস পাই কিছু না কিছু যে আজে বাজে খেয়ে নিয়েছে, হুম আর আজে বাজে খেয়ে নিয়েছে এর মধ্যে কিন্তু মেজরিটি হচ্ছে আজে বাজে বাই মিস্টেক খাইয়ে দিয়েছে। Oh. ডগ চুরি করে খেয়েছে, আলু খেয়েছে, পটল খেয়েছে, ঠিক আছে, হয়, বাট আজে বাজে খাইয়ে দিয়েছে, দেন দে হ্যাভ রিয়েলাইজ দিস ইজ রং, দেন দে হ্যাভ গুগলড ইট অ্যান্ড দেন রিয়েলাইজ দিস ইজ রং। সেটা আরো প্রবলেমেটিক। ডুইং থিং অ্যান্ড আফটার দ্যাট ইউ রিয়েলাইজিং থিং, দ্যাটস রং না? So I'll come to this point যেখানে একটা detailed diet কি হওয়া উচিত হ্যাঁ, pets দের জন্য. We'll come to that question later. What should be a first time pet for any individual? What do we need to know before getting our first pet? আই থিঙ্ক টেকনিক্যাল ক্লিনিক্যাল জায়গায় যাওয়ার আগে, সবার আগে ফ্রম এ ভেটস পয়েন্ট অফ ভিউ, একটা পেট নেওয়ার আগে কিন্তু সবার আগে আমার যেটা রিয়েলাইজ করা উচিত যে আমি আমার লাইফের আমি যখন নতুন পেট করছি নেক্সট 10 to 15 ইয়ার্স কি আমি তাকে দিতে পারবো? আমার ওয়ার্ক প্রেশার, এঙ্গেজমেন্টস, কতটা আমি অকুপাইড, সেই সব ছেড়ে তাকে আমি টাইম কি দিতে পারবো? সেই জিনিসটা সবার আগে কনসিডার করা উচিত, বিকজ দে আর নট জাস্ট এ মিয়ার টয়, দে আর অলসো লিভিং বিং, রক্ত মাংসের শরীর, তাদের লাভ, কম্পেনিয়নশিপ, কেয়ার সবই চাই। সেই জায়গাটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। যখন আমি এনশিওর করছি হ্যাঁ দিতে পারবো, তারপর আসে বাকি হেলথ কেয়ারের জায়গাটা। ফার্স্ট পেড যখন নিচ্ছে হ্যাভ টু এনশিওর বেসিক জিনিসগুলো, ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, এই জায়গাগুলোকে এনশিওর করা। ইউজুয়ালি হয় কি, স্পেশালি যদি আমি বলি ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, এই জায়গাগুলো ফার্স্ট টাইম পেট প্যারেন্টের কাছে একটু ডিফিকাল্ট টু অ্যাকাস্টম অ্যাট দ্য ফার্স্ট পেজ, কারণ আমরা আমাদের অ্যাডাল্টহুডে এই জিনিসগুলো করে এনকাউন্টার করি না। অল দ্য ভ্যাকসিনেশন মেমোরিজ উই হ্যাড চাইল্ডহুড ডেজ, মা জোর করে নিয়ে গেছে, হাতে ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, চিৎকার করে কাঁদছি, এইসব ছোটবেলার মেমোরি ফরগটেন দ্যাট। অ্যাডাল্টহুডে আমাদের তো কেন একটা ভ্যাকসিন এনকাউন্টার করতে হয় না। এই কোভিডের সুলভে দুর্লভে আমাদের যেটুকু ভ্যাকসিনেশন নিতে হয়েছে, তার বাইরে এই জিনিসটা আমরা এনকাউন্টার করি না ডে টু ডে বেসিস। বাট ওয়ান্স ইউ আর টেকিং এ পেট, ওদের ভ্যাকসিনেশন কিন্তু হিউম্যানের মতো নট অনলি লিমিটেড টু দ্য পেডিয়াট্রিক ফেজ। রিসার্চ অ্যান্ড স্টাডিজ সময়ের সাথে সাথে ফর ডিকেডস হ্যাভ শোন যে ডগের ক্ষেত্রে ইমিউনাইজেশন or ভ্যাকসিনেশন হ্যাজ টু বি অন অ্যানুয়াল বেসিস, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ গ্লোবালি বিং ফলোড। ঠিক আছে? হ্যাঁ, রিজিয়ন স্পেসিফিক, কন্টিনেন্ট, কান্ট্রি স্পেসিফিক, এরিয়া স্পেসিফিক ভ্যাকসিনেশনে কিছু প্যাটার্নস ডিফারেন্ট হয়। ফর এক্সাম্পল রেবিস ভ্যাকসিন যেরকম মোস্টলি ডেভেলপ কান্ট্রিজে, ইউতে দেখেছি আমি, ইউএস, অস্ট্রেলিয়াতেও দেখেছি, ওরা 3 বছরে 5 বছরে একবার করে। এখানে আমরা ইয়ারলি করি ডিপেন্ডিং অন দ্য এক্সপোজার, কারণ ইন্ডিয়া স্টিল নট এ রেবিস ফ্রি কান্ট্রি। এখনো প্রত্যেক বছর প্রচুর রেজিস্টার্ড কেসেস থাকে, নন রেজিস্টার্ড ধরলে তো ইটস ভেরি বিগ ইন নাম্বার। বাকি ভ্যাকসিনেশনগুলো যেগুলো ওদের পারবো ডিস্টেম্পার, হ্যাঁ, তবে খুব ডিটেলিংয়ে যাচ্ছি না, দাদা আছে টেকনিক্যাল বাট মেক করার জন্য। তো ভ্যাকসিনেশন ইজ এ মাস্ট থিং, যেটা আমরা ইউজুয়ালি ফার্স্ট টাইম পেট প্যারেন্টের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, মানে রিকালেক্ট করতে জিনিসগুলো। হ্যাঁ, কয়েক বছর পরে আস্তে আস্তে অ্যাকাস্টম হয়ে যায় তারা, যে ডগের ভ্যাকসিনেশন কিন্তু এন্টায়ার লাইফ ধরে চলে। প্রাইমারি এজে দেয়ার আর মোর সেট অফ ভ্যাকসিনেশন, তারপর থেকে অ্যানুয়ালি নাম্বার কমে যায়, বাট দ্যাট স্টিল নিডস টু বি ফরওয়ার্ড, কিপ অন ফরওয়ার্ডেড ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ। সেম গোজ ফর ক্যাটস, স্পেশালি দ্য ডোমেস্টিকেটেড ওয়ান্স। আর স্ট্রেদের ক্ষেত্রেও উই শুড বি রেসপন্সিবল এনাফ, অ্যাজ ইফ কোনো ড্রাইভ করে, কারণ রেবিস হওয়ার চান্সটা ওদের বেশি একদম। থাকে, রাইট? আর শুধু রেবিস না, আমি স্টেট অফ দ্য ক্ষেত্রে একটা প্যাটার্ন দেখেছি, দেয়ার আর লট অফ এনজিওস বা যারা কমিউনিটি থেকে অর্গানাইজ করে করাচ্ছে, দে আর অনলি টেকিং কেয়ার অফ দেয়ার রেবিস, বিকজ দ্যাট ইজ সামহাউ, যেহেতু ইটস এ জোনোটিক ডিজিজ, মানুষের মধ্যে সেটা ট্রান্সমিশনের ভয় থাকে। বিকজ আজকের দিনে ক্যান্সারের মতো ডিজিজেও যদি মোর দেন 50% ক্যান্সার কিউরেবল না হলে ম্যানেজেবল স্টেটে এসছে রেডিওথেরাপি, কেমোথেরাপি, এগুলো থ্রুতে। রেবিস ইজ স্টিল এ মিথিক্যাল ডিজিজ, যেটা এখনো মোটামুটি হায়ার এন্ডে, ইট হ্যাজ ফ্যাটালিটি রেট অনেক হায়ার, রাইট? লাইক একবার হয়ে গেলে রেবিস ইম্পসিবল। আর Rabies স্পেশালি is নার্ভাস basically সিস্টেমের not কোন curable. রিজিয়নে, রিসেন্টলি আমি একটা কেস হ্যান্ডেল করেছিলাম, পেশেন্ট পার্টি ইভেন ইনফর্মও করেনি যে কুকুরটা ডগ বাইট হিস্ট্রি আছে। এবং সবচেয়ে কষ্ট হয় যে সেই জিনিসগুলো তারা যখন রিকোয়েস্ট করে যে আমার কুকুরটার তো কোনো কিছু নেই, আপনি কেন আসছেন না, কেন দেখছেন না, অথচ স্যালিভেশন স্টার্ট, এবং আমরা বুঝতে পারছি যে রেবিস হয়েছে। সে বলছে আমার কুকুর কিছু খাচ্ছে না, ডাক্তারবাবু ওষুধ দিন, বা যাই ধরনের ইয়ে। সবচেয়ে বাজে লাগে, ওই কষ্টটা হয় যে তার বাড়িতে একটা বাচ্চা ছিল, মানে হিউম্যান কিড। হ্যাঁ, সে নিজেই জানে না একটা রেবিস ডগ তাকে তার বাড়ির কুকুরটাই কামড়েছে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম যে এই কুকুরটা বাইট করেছে সেই কুকুরটা কোথায়? হ্যাঁ, সে বলছে সেই কুকুরটা এই পাড়াতেই নেই। দ্যাট মিনস
Obviously, Rabbit dog? rabbit dog. রিসেন্ট কেস, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস নেই। আমাদের সবচেয়ে আগে উচিত যে বিভিন্ন রকমের হুডার পোস্টার, সব প্রচুর পোস্টার, সব হুডার আছে, অথচ রেবিস নিয়ে কটা হুডার আপনি দেখবেন গোটা কলকাতা শহরে। Right. আর স্ট্রেদের খুব রেসপেক্টে দরকার, খুব দরকার রেবিস অ্যাওয়ারনেস প্রোগ্রাম, খুব দরকার আমাদের। আর রিগার্ডিং দ্য স্টেজ যেটা হয় অ্যাজ এ রেসপন্সিবল সিটিজেন, ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা আরবান এরিয়াতে বা ইয়েতে এখন ভ্যাকসিনেশন ক্যাম্প বা বছরে হয়, শীতকালীন তো হয় ভালোই, Hmm. স্টে অ্যানিমালরা ভ্যাকসিনেটেড হয় মোস্টলি, কিন্তু রেবিসের পার্টটা তাও হচ্ছে, যেগুলো ওদের নিজস্ব ডিজিজ, ডিস্টেম্পার, পারবো, সেগুলোর ভ্যাকসিনেশন কিন্তু হয় না বলতে গেলে। ওয়ান বিগ ফ্যাক্ট হচ্ছে দোজ ভ্যাকসিনস আর নট চিপার ইন কস্ট কম্পেয়ার টু দ্য রেবিস ভ্যাকসিন, ইজিলি অ্যাক্সেসেবল হয় না লোকের কাছে। আর সেকেন্ড হচ্ছে একটা ভয়ভীতি যে রাস্তা থেকে ধরতে যাব Hmm. যদি কামড়ে দেয় বা কিছু হয়। Exactly. তো এগুলো ইন্ডিভিজুয়াল এন্ড থেকে তো সেগুলো করা সম্ভব না, উই লিভ ইন এ সোসাইটি, এটা একটা সমষ্টিগত অ্যাপ্রোচ। তো আমরা যদি কমিউনিটি টু কমিউনিটি বেস করে এরকম ড্রাইভস করি বা তাদের ভ্যাকসিনেশন, স্টেরিলাইজেশন, এই জিনিসগুলো প্রমোট করি, স্পেশালি ভ্যাকসিনেশন ইয়াং পাপিজ বা ডগসের ক্ষেত্রে, স্ট্রেই হোক, তাহলে আই থিঙ্ক আমরা নিজেদেরও ভালো রাখতে পারবো, ওদেরও ভালো রাখতে পারবো। আর সোসাইটির ডেফিনেশন কিন্তু নট অনলি বেসড অন হাউ ইউর কিপিং ইউর পেটস, আর সোসাইটির ডেফিনেশন শুড বি বেসড অন হাউ ইউর কিপিং ইউর স্ট্রেজ। Exactly. খুব ইম্পর্টেন্ট, মানে এখানে যে কোনো সোসাইটি আপনি যদি আজকে দেখেন, ইভেন ইফ দ্য ডগস আর ফেড, দ্য ডগস আর স্টেরিলাইজ, দ্য ডগস আর ভ্যাকসিনেটেড, তাতেও লোকের অনেক ভয় থাকে যে যদি কামড়ে দেয়, যদি যদি কামড়ে। অ্যাটাক করে, যদি এই করে, যদি ওই করে, যাতে এই জিনিসগুলো না হয় সেই জন্যই এই Right. স্টেপস গুলো এবং রেবিস নেওয়া কন্ট্রোলের ইম্পর্টেন্ট। জন্য স্টেরিলাইজেশনটা ফরমোস্ট সবচেয়ে আগে দরকার তাই নাকি? রেবিস কন্ট্রোলের জন্য। যদি আমরা চাই যে ইন ফিউচার দেশ থেকে রেবিস পুরোপুরি জিরো হোক, তার জন্য Sterilization খুব drive দরকার। is very important. The next question is, first time pet owners, so মানে first pet তো হলো, so what are the most common mistakes first time pet owners in India make? মিস্টেক্স তো ধরতে আমরা খুব ভালোবাসি, সেক্ষেত্রে মিস্টেক্স হলো দেয়ার আর লট, বাট ইউজুয়ালি আমরা অ্যাজ এ ভেট পার্সপেক্টিভ যে অবজারভেশনস গুলো পাই, সব থেকে বড় হচ্ছে হেলথ কেয়ার যে জায়গাটা মেনলি কম্প্রোমাইজ হয়, ইউ আর মোস্টলি ইনভলভড ইন দ্যাট পার্ট। ইল ইনফরমেশন, যে ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, এই জায়গাগুলো সঠিকভাবে ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং না করা, না জানা। ফুড, ফুডের জায়গাটা আমি একটু ছোট টাচ করব। ফুডের পার্টটায় আমি কিন্তু সো কল্ড হিউম্যান ফুড বলতে কিন্তু আমি কমার্শিয়াল ফুড, হিউম্যান ফুডের ওই ডিফারেন্সে রেসপেক্টে বলছি না। আমরা সো কল্ড, আমরা একটু আগে সেই নিয়ে হালকা করে বলছিলাম যে আমাদের ভোজ্য তেলে ফ্রাই করা বা মশলাপাতির ফুড, সেগুলো আমরা দিয়ে ফেলি যে অল্পই তো দিচ্ছি, ঠিক আছে। What should the ideal food as per their age progresses? They also have a biological cycle. পেটসরাও ছোট পাপি থেকে শুরু করে তারাও অ্যাডাল্ট হচ্ছে, সিনিয়র হচ্ছে, তাদেরও লাইফ একইভাবে প্রোগ্রেস হচ্ছে। অ্যাজ দেয়ার লাইফ স্প্যান ইজ শর্টার দেন আস, দেয়ার এজিং প্রসেস ইজ ফাস্টার দেন আস, যেটা আমরা এভারেজ আউট করে কত 7 বছর ধরি ইন জেনারেল, যেটা কমন টার্ম। হ্যাঁ, যদিও ব্রিড টু ব্রিড ভ্যারি হয়, দ্য লার্জার দ্য ব্রিড দ্য স্মলার দ্য লিভ, ঠিক আছে। এবার যখনই তারা পাপি থেকে অ্যাডলেসেন্স থেকে অ্যাডাল্ট, এই ফেজগুলো অতিক্রম করছে, তাদের নিউট্রিশন রিড সময়ের সাথে চেঞ্জ হচ্ছে। তো ফুডের জায়গাটা সব থেকে কমন মিস্টেক আমার মনে হয় ফ্রম ভেটেরিয়ান্স পয়েন্ট অফ ভিউ, যে আমরা হিউম্যান কনজিউমেবল ফুড মোস্টলি দিয়ে ফেলি, তারপর সমস্যা হয়, দেন উই অ্যাড্রেস দ্যাট ফ্যাক্ট। আচ্ছা, হ্যাঁ, আমরা এবার কমার্শিয়াল আর ফুডের ক্ষেত্রেও যদি আসি, সবসময় কমার্শিয়াল ফুড বা প্যাকেজ ফুড মানে কি খারাপ? আমি রেসপেক্টিভ ব্র্যান্ডস বলছি, মানে আমাদের এসে একটা কমন সাবকনশিয়াস ইনস্টিংক্ট রয়েছে, এনিথিং ন্যাচারাল হ্যাজ টু বি গুড, কমার্শিয়াল প্যাকেজ মানেই খারাপ, ঠিক আছে। কমার্শিয়াল ফুড বা প্যাকেজ ফুড আর হোম বেস ফুডের কিন্তু ডিফারেন্স ইজ নট বেসড অন দ্য অ্যাডাল্টারেশন বা সেটা মানেই তাতে প্রিজারভেটিভ দেওয়া আছে, সেটা কিন্তু মেন কনটেক্সট না। দ্য মেন কনটেক্সট ইজ দ্য নিউট্রিয়েন্ট, মিটিং দ্য রাইট নিউট্রিয়েন্টস। ডগস মানুষের সাথে ধরুন ডোমেস্টিকেট হচ্ছে, ক্যাটস মানুষের সাথে ডোমেস্টিকেট হচ্ছে ফর এজেস, ফর ডিকেডস। এবার এত বছর ধরে এরা আমাদের সাথে থেকে দেখে, না তো দে আর এন্টায়ারলি কার্নিভোর লাইক একদম ওয়াইল্ডের মতো শুধু মাছ মাংস খেয়ে থাকবে, না তো দে হ্যাভ বিকাম ট্রুলি omnivorous লাইক আস, যে মাছ মাংস ছাড়াও গোটা লাইফ। ইন্ডিয়াতে 25% মোর দেন হচ্ছে omnivorous। Yeah, exactly. আমরা ওইভাবে কাটিয়ে দিতে পারবো। বেসিক্যালি যারা ভেজিটেরিয়ান, মানে পিওরলি ভেজিটেরিয়ান যারা আছেন, মানে দেখা গেছে যে নিজেদের পেটসদেরও ভেজিটেরিয়ানই রেখেছে।
So they are still semi-omnivorous. The major dietary needs should be comprised based on the animal protein, but সময়ের সাথে with evolution they have learned to have grains, veggies, এগুলো খেতে শিখেছে অল্প বেশি, ঠিক আছে, সেগুলো খুব ডিটেইলে আমি যাচ্ছি না, বাট সেই প্রপার নিউট্রিয়েন্ট ব্যালেন্সটাকে অ্যাচিভ করা একটা কমার্শিয়াল ফুড অ্যাটলিস্ট স্পেশালি দ্য প্রাইমারি এজে যখন একটা পাপি একদম পিক গ্রো হতে থাকে, সেটা যে ব্রিডই হোক, সে যে আইডিয়াল নিউট্রিশনটা পায় সেটা বাড়ি খাবারে সবসময় আইডিয়ালি ম্যাচ করা খুব ডিফিকাল্ট হয়, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এবার আসি মানে কমার্শিয়াল ফুডে একটা হয়ে থাকে যে প্যাকেজ ফুড, তাতে ইয়ে রয়েছে, প্রিজারভেটিভস রয়েছে। প্রিজারভেটিভের জায়গাটা কিন্তু এখন অনেক ন্যাচারাল প্রিজারভেশন চলে এসছে, লাইক পাম্পকিন সিড বা এগুলো ইউজ করা হয়, ঠিক আছে, শেলফ লাইফ কমিয়ে দিও। তো সেটা শুধু অ্যাসপেক্ট না, আবার এরকমও আমি ডিসকারেজ করছি না যে হোম বেস ফুডকে ডিসপ্রমোট করা বা কিছু, মিলিয়ে মিশিয়ে সবই দেওয়া উচিত, মিশিয়ে দেওয়া ঠিক আছে, উচিত, right, নোয়িং হ্যাঁ। দেয়ার আইডিয়াল নিউট্রিশন হোয়াট ইজ দ্য নিড। এবার অনেক ক্ষেত্রে সব থেকে বড় মিস্টেক যেটা আমি পাই খাওয়ার দাওয়ারের ক্ষেত্রে, প্রচুর উল্টোপাল্টা জিনিস দিয়ে দেওয়া যেগুলো আমরা হিউম্যানলি কনজিউম করি, জাস্ট থিঙ্কিং না অল্পই তো দিচ্ছি, ঠিক আছে, কি আর সমস্যা হবে, সেটা যে কত মেজর চ্যালেঞ্জিং হতে পারে সেটা আমরা ভাবি না। সেকেন্ড যেটা বললাম মিস ইনফরমেশনস, আজকে তো আমরা সোকল্ড হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যুগে রয়েছি, মেডিকেল কেয়ারে এত রং ইনফরমেশনস যেগুলো আমরা পেটসের উপর অ্যাপ্লাই করে ফেলি, স্পেশালি ইন টার্মস অফ মেডিকেশন, যে একটা কিছু হলো তো এই ওষুধ দিয়ে দিলাম, গ্যাসের ওষুধ দিয়ে দিলাম, প্যান্টোপ্রাজল হয়তো প্যান 40 দিয়েছে, বাট আমার কুকুরটা 4 কেজি ওজন, একটা তো ডোজিং বলে ব্যাপার হয়, এক্স্যাক্টলি, But মানে it's- হিউম্যান বিংস এর জন্য যদি ডোজ থাকে, হ্যাঁ অ্যানিমালস দের জন্য তো প্রত্যেকের ডেফিনেটলি, dose মানে আলাদা, ফার্স্ট থিং আই different. থিঙ্ক একটা কুকুর বিড়াল কোথাও নিয়ে গেলে ওজনটা মাপে, মানে দে মেজার দ্য ওয়েট, যে কত বয়স আর কত ওয়েট, Right. তারপরে বাদবাকি ট্রিটমেন্ট ভেট স্টার্ট। সেক্টরে আমাদের যেমন অ্যানিমাল টু অ্যানিমাল ডিফারেন্ট অ্যানিমালের বডি ওয়েট মানে ডোজ জানতে হয়, কারণ মানুষের যেমন কি সেম ডোজ, বাচ্চাদের একরকম, বড়দের মিডিল এজে করে বড়দের Exactly. একরকম, বাট ভেটসে ক্যাটে একরকম ডোজিং, ডগে একরকম, শিপ গোট, ক্যাটেল বফেলো, তো ডোজিং এন্টারলি ডিফারেন্ট, ওদের মোস্টলি তো আপনাদের সাইজের উপরে হয়, সাইজ, অ্যানাটমি, উপরেও ডিপেন্ড করে। এই জায়গাটাই আমাদের বুঝতে খুব অসুবিধা হয়। মানুষের কি দো উই আর কোএক্সিস্টিং, একসাথে আছি, একই বাড়ির মেম্বার হিসেবে রাখছি, তো অনেক কিছু না আমরা আমাদের সিমিলার স্টেটে করতে যাই। একদম মানুষের ক্ষেত্রে যেমন কি হয়, ইউজুয়ালি যে কোনো ডক্টরের সাথে যে কনসাল্ট করেন, আমাদের ইউজুয়ালি হিউম্যানের ক্ষেত্রে ডোজিং দুরকম থাকে স্ট্যান্ডার্ড, একটা পেডিয়াট্রিক ডোজ ছোটদের, একটা অ্যাডাল্ট ডোজ, সেটা আমার আপনার কি গ্রেড খালির মোটামুটি সেম ডোজেই আমরা ওষুধ খাই, ঠিক আছে, খুব বেশি ভেরিয়েশন কিন্তু হয় না। ডগদের ক্ষেত্রে আমাদের ভেরিয়েশনটা ইজ ভেরি ভাস্ট, ডগ বা ক্যাটদের ক্ষেত্রে আমার কাছে একটা 3 কেজি চিহুয়াহুয়াও আসে, একটা 15-20 কেজি একটা ইন্ডি ডগসও আসতে পারে, একটা 70 কেজি সেন্ট বার্নার্ডও আসতে পারে, সো দ্য ভেরিয়েবিলিটি ইজ হিউজ, সো ইউ হ্যাভ টু সেট আপ দ্য ডোজিং অ্যাকর্ডিংলি। তো আমি কোনো র্যান্ডম হিউম্যান ডোজিং যদি ডগকে ওষুধ খাইয়ে দিই অ্যান্ড থিঙ্ক না আমি ওষুধটা তো খাইয়ে দিয়েছি, অ্যান্ড হোয়াট অ্যামাউন্ট অফ হার্ম আই হ্যাভ ডান, সেইটা তো ভালো করার থেকে খারাপ ভালো করেছে, করার থেকে খারাপ হয়েছে। হ্যাঁ, ওইটাই। তো এইগুলো মোস্টলি আমরা কমন মিস্টেক পাই। আর কিছু তোর চোখে পড়ে? না এগুলো Yes, I agree. মেনলি যেটা আঙ্গুর খাওয়ানো, স্পেশালি আঙ্গুর ওদের জন্য পয়জনাস, Poison, Nuts, exactly. chocolates, Exactly. থিওব্রোমাইন, এগুলো প্রচন্ড পয়জনাস ওদের জন্য। Caffeine, সবাইকে theobromine, একটাই কথা যে এই exactly জিনিসগুলো একদম না খাও। একদম না। And I think biscuits Strictly. also, মানে সব রকমের বিস্কিট যে খাচ্ছে, খাইয়ে দিলে একটা মিষ্টি কোনো ধরনের বিস্কিট, বাদাম দেওয়া বিস্কিট, that's also I think. খুব বেশি অ্যামাউন্ট অফ গ্রেনস, মানে ওদের সিস্টেম, মানে জিআই সিস্টেম তো সেইভাবে ইভলভ হয়নি যে খুব অ্যামাউন্ট অফ, Grains মানে এই খাবে। যে আজকের দিনে আমি এর সাথে জাস্ট টাচ করে দিচ্ছি, মানে এখন এত ওবেসিটি ইন ডগস, হিউম্যানের যদি আজকের দিনে ডেটা তাই বলে, মানে হিউম্যানের যদি ওবেসিটি রেট ইন ইন্ডিয়া সামার অ্যারাউন্ড 25 to 26%, ইন পেটস দ্যাট হ্যাজ গন আপ টু 35%। আর জিনিসটা হয়তো দেখে আমাদের লুক্রেটিভ, কিউট, ফানি লাগে যে একটা ল্যাবরেটর গদগদ করে হাঁটছে, বেশ সুন্দর মিষ্টি, বাট একটা ডগ বা ক্যাট বিং ওবিস, they can go through the similar compliances like human being, arthritis, joint issues, I think it's the same pressure on the heart, right? সেম হার্ট, কার্ডিয়াক, ঠিক আছে, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু ওরাও ফেস করতে পারে, ওদের কাছে মেডিকেল অপরচুনিটিস আর লেস, And it becomes more complicated for the pet owners as well also যখন obesity দেখা যায় pets দের মধ্যে, so they are creating problems for Right, for themselves. by the like- time they understand, most of the times is too late, যখন অলরেডি হেলথ ইস্যু ডেভেলপ করে যায়। করে গেছে অলরেডি। এখানে রেগুলার বেসিসে এক্সারসাইজ করাটা খুব দরকার। খুব আমরা দরকার। যেমন ভাবি যে কি আছে, আমি তো করছি না, আমার কিছু হচ্ছে না, আমরা জানি আমাদের কিছু হবে না, বাট যে আমরা ডেইলি ওকে এক্সারসাইজ বা ওয়াকিং বা কিছু করাচ্ছি না, স্লোলি ফ্যাট ডিপোজিশন স্টার্ট হয়ে যাচ্ছে।
আর হিউজ অ্যামাউন্ট অফ খাওয়া দাওয়া বই যেটা ও বললো আমি খাচ্ছি, খাওয়া- আমি ওকে একটু খাচ্ছি, ও খাইয়ে খাবে। দিলাম, একটু আর ভালো তো exercise-এর- বাঁচিয়ে রাখো এক্সারসাইজটা ব্যাটা। খুব নেই এক্সারসাইজের জায়গাটা তো এখন সময়ের সাথে কি হয়েছে, এখন আমাদের রিয়েল এস্টেটের এই হচ্ছে হুম। স্টেটাস। আমাদের ঘর ছোট হতে ঘর। হতে হতে আরো ছোট হয়ে গেছে, 2 বিএইচকে 1.5 বিএইচকে 1 কারণ বিএইচকে। সময় নেই, মানে আমাকে আজকে যদি আমার ডগ ওয়াকার না আসে, অনেস্টলি আমার সময় নেই আমি 3টে ডগকে নিয়ে হাঁটাতে Right. যাব। তো তো মানে ইফ আই ক্যানট অ্যাফোর্ড হুম। যে সেই টাইম দেওয়া তাকে হাঁটাতে পারবো, আই হ্যাভ টু ইনশিওর আমি ওয়াকার রাখি বা আমি ফুল ডে কেয়ারের লোক আমাকে খুঁজতে হবে। ওয়াকার রাখাটাই শুধু ইম্পর্টেন্ট না, আমরা যেটা দেখেছি সোসাইটির ভেতরে ডগ ওয়াকিং এ নিয়ে গেছে হয়তো, কিন্তু সে ওয়াকিং করাচ্ছে না, হ্যাঁ, সেও কোথাও একটা বসে সেই আছে নিয়ে loopholes তো ফোন আছেই, সেই ঘাঁটছে। loopholes। এটা তো সে- বিশাল প্রবলেম মানে এটা শুধু ডগ ওয়াকার রাখা না, মানে ইউ হ্যাভ টু এনশিওর যে ডগ ওয়াকার গিয়ে অ্যাকচুয়ালি ওয়াকিং করাচ্ছে। আপনি একটা রেখে দিয়েছেন বলে যে আপনার রেসপন্সিবিলিটি শেষ হয়ে গেছে, ইট ইজ অ্যাকচুয়ালি একদম নট। একদম। মানে আমাদের Totally agreed. সোসাইটিতে যেটা হয়, অন্য ডগ প্যারেন্ট ভিডিও তুলেছে যেগুলো কার ডগ ওয়াকার নিয়ে রোজ সেখানে বসে থাকে, হাঁটায় না, সেইভাবে ধরা পড়ছে এখানে। মানে এইরকম মানে অবস্থা এখন। আর একটা আবার নিউ পেট ওনার্স আর পাপিজদের জন্য যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাকে অনেকে জিজ্ঞেস করে, হচ্ছে হোয়াট ইজ দি আইডিয়াল এজ ফর দ্য ফার্স্ট ভ্যাকসিনেশন অফ আ পাপি? আচ্ছা, এই জায়গাটায় বেসিক্যালি আবারও একই কথা, যে লট অফ মিস ইনফরমেশন, মিস গাইডেন্সেস থাকে। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে হোয়াট ইজ আইডিয়াল এজ ফর দ্য পেট অ্যাডপশন। ইফ আই এম অ্যাডপ্টিং দ্য পেট, সে স্ট্রেই হোক বা ব্রেড হোক, যেটাই হোক, দ্য আইডিয়াল এজ ফার্স্ট একটা মায়ের থেকে একটা বাচ্চা আলাদা হওয়া, তার যে ল্যাকটেশন টাইমটা, সেই টাইমটাকে আমাদের সবার আগে এনশিওর করতে হবে। আমি যখন পাপি নিচ্ছি, আমি ব্রিডারদের ব্রিডিংয়ের পার্টটায় পরেই আসবো। At least from the pet owner's point of view, I have to ensure I'm taking the puppies at least 40 days or elder. তার আগে যে মিনিমাম ল্যাকটেশন ফেজটা, আই হ্যাভ টু এনশিওর যে পাপি আমি নিচ্ছি সে যেন তার মায়ের সাথে সেই টাইমটা কাটায়। তার পর্যাপ্ত পরিমাণ ইমিউন সিস্টেম যদি ডেভেলপ হতে হয়, তাহলে তার মায়ের সাথে সঙ্গে থাকাটা খুব দরকার। থ্রু মাদার্স মিল্ক, হার কম্পেনিয়নশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট বিফোর ইউ অ্যাডপ্ট আ পেট। নিলাম, সাথে সাথেই ইমিডিয়েট ভ্যাকসিনেশন স্টার্ট করতে হবে তা না। ইউজুয়ালি আমরা টাইম লাইন ধরি 42 to 56 days is to start of the vaccination, যেটা আমরা প্রাইমারিলি দিই পাপিডিপি বা ডিএইচপিভিএল ভ্যাকসিন। সবার আগে সব থেকে বেশি কনসার্ন থাকে হচ্ছে ডিস্টেম্পার, হেপাটাইটিস, পারভো, প্যারা ইনফ্লুয়েঞ্জা, লেপ্টোস্পাইরা, এই ডিজিজগুলো একটা কম্বাইন্ড ভ্যাকসিন হয়। বাট সো কল যে দুটো নাম আমাদের কানে বাজে বা জেনে অভ্যস্ত অ্যাজ এ রেগুলার পেট প্যারেন্ট, সেটা হচ্ছে পারভো অ্যান্ড ডিস্টেম্পার, কারণ এই দুটোরই এক্সপোজার সব থেকে বেশি। তো 42 থেকে 56 দিনের মধ্যে আমাদের এনশিওর করতে হবে টু স্টার্ট দ্য ফার্স্ট ভ্যাকসিনেশন, মেবি আ লিটল লেট ডিপেন্ডিং হাউ আই এম কিপিং দ্য ডগ আর তার ইমিউন স্ট্যাটাস কিরকম। আর ভ্যাকসিনেশন করার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে ফার্স্ট টু এনশিওর দ্য এজ অফ দ্য পাপি অ্যান্ড দ্য হেলথ স্ট্যাটাস অফ দ্য পাপি। মানুষের ক্ষেত্রেও তাই, আমার যদি শরীর খারাপ হয়, আমি ভ্যাকসিনেশন আই নট অফার দ্য ভ্যাকসিনেশন। প্রথম সুস্থ থাকাটা দরকার, তো ফার্স্ট নিয়ে এলে আমার সাথে সাথেই ভ্যাকসিনেশন তা নয়, ডিপেন্ডিং কী টাইমে আমি নিচ্ছি। আমি আর্লিয়েস্ট এজ বললাম যে 40 দিনের আগে পাপি নেওয়াই উচিত না দ্য ফার্স্ট ফেজ, আর তারপর ভ্যাকসিনেশন 42 থেকে 56 দিন। আচ্ছা, মানুষের ক্ষেত্রে আবার যেরকম হয়, মানে এই জায়গাটা খুব ঘাটা জায়গা অ্যাকচুয়ালি, আমার মনে হয় একটু টাচ করা উচিত। মানুষের ক্ষেত্রে ভ্যাকসিনেশন মোস্টলি পেডিয়াট্রিক এজেই হয়, কোঠারি হোক, আমাদের ফর্টিস হোক, বা আপনার অন্য কোনো সিটি, অন্য কোনো কান্ট্রি, অন্য কোনো ক্লিনিক, মোটামুটি একটাই সেট, একটাই স্ট্যান্ডার্ড অফ ভ্যাকসিনেশন হয়। পেটসের ক্ষেত্রে ভ্যাকসিনেশনে এত ডিফারেন্সেস কেন? একজন ভেট এরকম ভ্যাকসিনেশন করেন, আরেকজন ভেট এরকম ভ্যাকসিনেশন করেন, বা ব্রিডার এরকম ভ্যাকসিনেশন করে দিয়েছে, ওয়াই দেয়ার আর সো মেনি ডিফারেন্সেস? সেটার আমার অবজারভেশন যেটা মনে হয়, কারণ জিনিসটা প্রপার রেগুলেটেড অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড না। যেরকম মানুষের ভ্যাকসিনেশন কি, আই এম অর সাম এক্স ডক্টর ইজ নট দ্য ডিসাইজিভ ফ্যাক্টর ওভার দ্য ভ্যাকসিনেশন। দের আর সাম, মানে যেরকম মানুষের ভ্যাকসিনেশন অ্যাজ পার WHO স্ট্যান্ডার্ডে হয়, পেটসের ক্ষেত্রেও, মানে ফর স্মল অ্যানিমালস, ডগস অ্যান্ড ক্যাটসের ক্ষেত্রে তা নেই তা না, তারই রেপ্লিকেটিভ আমাদেরও কমিটি রয়েছে, WSAVA, ওয়ার্ল্ড স্মল অ্যানিমাল ভেটেরিনারি অ্যাসোসিয়েশন। দে অলরেডি গাইড আস যে এশিয়া স্পেসিফিক বা রিজিয়ন স্পেসিফিক কীরকম ভ্যাকসিনেশন হওয়া উচিত ডগের ক্ষেত্রে। এবার সেটার প্রপার রেগুলেশনস নেই, এর জন্য এক এক জায়গায় একটা প্যাটার্নও ভ্যাকসিনেশন হয়। বাট অ্যাজ এ জেনারেল অ্যাডভাইস, যেরকম বললাম, বা 42 থেকে 56 দিন ইজ আইডিয়াল এজ। প্রথম বছরে আমরা গোটা 4 থেকে 5টা ভ্যাকসিনেশন করি। কোর ভ্যাকসিন যদি ধরি, DHPPLT হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ভ্যাকসিন, যেটা অ্যাটলিস্ট 2 থেকে 3টে করা উচিত। কারণ আমাদের এখানে যেহেতু ভ্যাকসিনেশনের টাইটার চেকের ওরকম কোনো সুবিধা নেই যে কার কতগুলো ভ্যাকসিনেশন দরকার, অ্যাজ এ স্ট্যান্ডার্ড পাপির ক্ষেত্রে অ্যাটলিস্ট 3টে ভ্যাকসিনেশন DHPPL রাখা উচিত। অ্যান্টিরেবিস ভ্যাকসিন মাস্ট বি দেয়ার, ডিপেন্ডিং অন দ্য এক্সপোজার, সেটা বুস্টার ডোজও করা যেতে পারে। আর নন কোর কিছু ভ্যাকসিনস থাকে লাইক কেনেল কাপ, ব্রঙ্কাইটিস, সেগুলো এক্সপোজারের উপর ডিপেন্ড করে। আর উই হ্যাভ টু এনশিওর যে ভ্যাকসিনেশনের সাথে ডিওয়ার্মিংয়ের যদিও ডাইরেক্ট কোরিলেশন না থাকলেও
মানে ডিওয়ার্মিং ইজ সাচ এ ইন্টিগ্রাল পার্ট উইথ দ্য ভ্যাকসিনেশন, স্পেশালি ফর দ্য পাপিস। এই জায়গাটা আমাদের থেকে আলাদা। মানুষের যেরকম কি ডিওয়ার্মিং বা এই জাতীয় জিনিসগুলো প্যারাসিটোলজির পার্ট, দাদাই আরো ভালো করে বলবে, আমি জাস্ট আমার ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউতে মানে মানুষে কি আমাদের বড়জোর আমরা থেরাপিউটিক ইউজে কৃমির ওষুধ খাই, পেটে কৃমি হলো বড়জোর তখন কৃমির ওষুধ খাই। ডগের ক্ষেত্রে কি, হাউএভার উই আর কিপিং দ্য ডগ উইথ বেস্ট পসিবল কেয়ার, তাকে যতই আমি এটিকেট ম্যানারিজম শিখিয়ে রাখি, যতই গুড বয় গুড গার্ল বানিয়ে রাখি, সে দিনের শেষে যেখানে সেখানে মুখ দেবে, চাটবে, শুকবে। ইজ আর ইনস্টিংক্টিভ বিহেভিয়ার। স্পেশালি আই থিঙ্ক বাইরে ওয়াকিং এ নিয়ে হ্যাঁ। গেলে এটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় না? তো ওভারঅল একটা ডগের ক্ষেত্রে, ডগ বা ক্যাটের ক্ষেত্রে কিন্তু প্যারাসাইটিক ইনফেকশনের পসিবিলিটি, ইনফেস্টেশনের পসিবিলিটি মানুষের থেকে অনেকটা বেশি। সেই জন্যই ফর ডিকেডস, ফর ইয়ার্স, স্পেশালি ফর দ্য ডোমেস্টিকেটেড ডগস অ্যান্ড ক্যাটস, ইট ইজ স্ট্যান্ডার্ডাইজ যে ওদের ক্ষেত্রে ডিওয়ার্মিং শুড বি এ প্রিভেন্টিভ অ্যাপ্রোচ। ঠিক আছে? এই যে ডিওয়ার্মিং আমরা খাই কি প্রত্যেকবার কৃমি হচ্ছে দেখে খাওয়াই তা তো না, আগেই খাওয়াচ্ছি টু এনশোর যাতে না হয়। না হয়। সো ইট ইজ এ প্রিভেন্টিভ অ্যাপ্রোচ, যেটা বয়সের সাথে সাথে এই ডিউরেশনটা বাড়িয়ে দিতে থাকি আমরা। আর যেহেতু ডোমেস্টিকেটেড ক্যাট ডগসের ক্ষেত্রে আরও দরকার, বিকজ আজকের দিনে দাঁড়িয়ে একটা ডগ বা ক্যাটের সাথে আমরা ফুড শেয়ার করছি, তাকে বিছানায় থাকছি, লিক করছে, আদর করছি, আমরা তাদের ভালোবাসি, তো সামহাও আমাদের জিআই সিস্টেম কিন্তু অনেকটাই ওদের ওপর ডিপেন্ডেন্ট রেজাল্টেতে। তো এই ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং এই জায়গাটা ফার্স্ট এনশোর করা দরকার। আর এজের রেসপেক্টে যেটা বললাম, এটা আপনাকে জিজ্ঞেস করতে চাইবো, ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট যে ভ্যাকসিনেশন করানো উচিত, বা যে টিক ফিভারটা হয়, ইট ইজ আনহেলদি নট জাস্ট ফর দ্য ডগস বাট ফর দ্য হিউম্যানস অলসো হু আর স্টেইং অ্যালং উইথ দ্য ডগস অর ক্যাটস। স্যার এটা যদি আপনি একটু এক্সপ্লেন করে বলতে পারেন যে ওয়াই ইজ ইট আনসেফ ফর দ্য pets to have ticks, মানে how is it unsafe for the human owners as well? অ্যাকচুয়ালি টিক্স যেটা প্রেফার্ড, টিক্সের বার্থ হয়েছিল আমাদেরও আগে, প্রি ডাইনোসর ইয়ার্স। দ্যাট মিনস ডাইনোসর যখন ঢোকেনি তখন তারা এন্ট্রি করে গেছে ওয়ার্ল্ডে। তো তাদেরকে ওয়ার্ল্ড থেকে তাড়ানো তো মুশকিল, বরং আমরাই হয়তো চলে যেতে পারি কোনো দিন। তো যেটা ডগসের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেম টিক্সের, দ্যাট টিক্স অলসো জুনোটিক, ইন্ডিয়ান টিক টাইফাস ট্রান্সমিটেড বাই দিস রিপিসেফালাস স্যাঙ্গুইনাস, দ্য ব্রাউন ডগ টিক, যেটা আমরা সচরাচর ঘরে দেখতে পাই। মানে যেটার ওই মানে যেটা এটলি বলি, এটলি যেটার কোনো লেগস নেই বেসিক্যালি, মানে চারটে পা আছে, চার জোড়া, চার জোড়া, আচ্ছা চার জোড়া, 4 pairs of legs, আর যেটা ওই একদম স্কিনের সাথে লেগে থাকে সেটা দেখবেন তিন পেয়ার অফ লেগস। আচ্ছা, Actually, যেটা they are একদম টেনে insecta, বার করতে হয়, they are যেটা arachnida, মাকড়, যেটা বলি পোকা 3 পা থাকবে, তিন জোড়া পা, আর যেটা মাকড় সেটা হচ্ছে 4 জোড়া। এবং সেটা আপনি দেখবেন সবচেয়ে ইন্টারেস্টিং বিহেভিয়ার ওদের, ওরা কি করে, আমাদের এই কার্পেট যদি থাকে ঘরে, কার্পেটের নিচে ইনসাইডে দেয়ার ব্রেড, মানে সেখানে তারা এগ লে করবে। ওয়ান সিঙ্গেল টিক ক্যান লে আপ টু 6,000 7,000 এগ। 7,000 egg is sufficient to destroy a whole community. হ্যাঁ অফ কোর্স। সো সেই জন্য যেটা প্রিভেন্টিভ মেজার, আমি প্রিভেন্টিভ মেজারটা আগে বলে দিই, যে এরিয়াতে থাকবে পেটটি সবসময় চেষ্টা করবেন উইদিন 7 days সেটা একটা রিপেলেন্ট, যে কোনো রিপেলেন্ট ইউজ করা, লাইক লেমন গ্রাস অয়েল, টি ট্রি অয়েল, বা যে কোনো এসেন্সিয়াল অয়েলস যেগুলো রিসেন্টলি পাওয়া যাচ্ছে মার্কেটে, সেগুলো ঘর মোছার সঙ্গে সঙ্গে সেগুলোকে মুছে দেওয়া। আর যে কার্পেট এরিয়াগুলো থাকবে যেগুলো নিচে থাকে, সেইগুলো প্রতি 10-15 দিন ইন্টারভেলে পারমেথ্রিন বা যে কোনো কেমিক্যাল অ্যাকারিসাইডে সেটাকে ওয়াশ করা, যেটা আমরা কেউ করি না। আমরা ভাবি টিক ফিভারটা কেন হচ্ছে, আমার ঘরেই তো আমি জায়গা করে রেখেছি ওদের বাঁচার জন্য, দে ক্যান সার্ভাইভ ইজিলি। যেটা আপনি যদি ক্যাটেল সেক্টরে যান, শীতকালে টিক্স পপুলেশন লো, বাট ক্যানাইন সেক্টরে থ্রুআউট দ্য ইয়ার্স, এক বছরে তারা অলমোস্ট টোটাল 3-4টে জেনারেশন সাইকেল করে রাখা। আচ্ছা স্যার, এই যে টিকটা আপনি বললেন যে উইন্টারে কমে যায়, সো ইজ দেয়ার মানে কোন টাইমটা বাড়ে, মানে হিউমিডিটিতে বেশি? মানে যেটা হিউম্যান হাউস, অ্যাকচুয়ালি ওদের টেম্পারেচার দরকার হয় 27 ডিগ্রি, মানে আমাদের ইন্ডিয়ার ক্লাইমেট ইজ আইডিয়াল, একদম টেম্পারেচার তো একদম ইন হাউস টেম্পারেচার সবসময় 25 আইডিয়াল। দ্যাটস ওয়াই গোটা জায়গাতে বছর বোধহয় একটু বেশি বাড়ে, একটু দরকার, যেটা 75 to 85% একদম হিউমিডিটি। আইডিয়াল। মনসুন ইজ আ প্রাইম ওয়েদার। যখন আমরা টিক ইনফেস্টেড কেসেস যদি পাই, আমি টিকের পার্টটা একটু আমার অবজারভেশন বলি,
সব থেকে বেশি আমরা টিক ইনফেস্টেড কেসেস পাই মোস্টলি ডিউরিং দ্য মনসুন টাইম। আর এই জায়গাটা আমরা একটু টাচ করে যাই। টিক ফ্লি রিলেটেড এই সমস্যাগুলো না এখন খুব প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে। প্রিভেনশনে যে দাদা বললো, মানে প্রিভেনশনের জায়গাটা কেন গুরুত্ব দেওয়ার দরকার, কারণ কয়েক বছর আগে তাও অ্যাপ্রোচ কি ছিল যে টিক ফ্লি ইজ এ থেরাপিউটিক মেজার, গায়ে হলো দেখলাম তারপর মেজার নিলাম। এবার যেরকম দেয়ার আর ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ টিক্স, তার সাথে সাথে দেয়ার ডিফারেন্ট লাইফ স্টেজ। সে ডিম দিচ্ছে, লার্ভি থেকে অ্যাডাল্ট, ধরুন ডিফারেন্ট স্টেজেস রয়েছে। অ্যাডাল্ট ছাড়া বাকি রেস্ট অফ দ্য স্টেজেস তো নেকেড ভিজিবলই না, ভিজিবল মানে এক্স বা মানে বাকি খুব- স্টেজেস গুলো যদি আপনি চেনেন তাহলে আপনার কাছে ভিজিবল হবে। অথচ ওদের স্পিড কিন্তু প্রচন্ড, তার স্পিড মারাত্মক। সেই জন্য তাদেরকে আমরা খুঁজেও পাবো না। যদি হেঁটে বেরিয়ে যায় আপনার চোখের সামনে দিয়েই বেরোচ্ছে, কারণ সে কার্পেট এরিয়ার চারদিকেই ঘুরে বেড়ায়। হ্যাঁ, কিন্তু এবং দেখা তাদের যায় না। একটা নিয়ম হচ্ছে তারা দলবদ্ধভাবে থাকবে। হুম, সে যখন অ্যাটাকও করবে একটা পিছন গিয়ে অ্যাটাক হয়। হুম, কিন্তু ডগ টিক্সের ওই হান্টিং বিহেভিয়ার আছে অ্যাকচুয়ালি, আচ্ছা। যেটা ক্যাটেল টিক্সে হান্টিং নয়। যে কারণে এতে একটা ডগ থেকে আরেকটা ডগে যাওয়াটা খুব কুইক Easy. হয়ে যায়, একদম আর easy। নেকেড আইতে যেহেতু আমরা সবসময় এই জিনিসগুলো অত অবজারভেটরি হতে ভিজুয়ালাইজ করতে পারি না, ওই কাইন্ড অফ থিং যে না দেখছি না তো ঠিক আছে, হুম, সেই কনটেক্সটেই যদি হয় তাহলে ওয়াই অ্যাবাউট দ্য ডিওর্মিং দেওয়ার আগে আমরা কি ভাবছি যে ওয়ান দেখবো, দেখে তারপর মেজার নেবো? হুম, তা তো নয়। ভ্যাকসিনেশনে মোটামুটি এখন অ্যাওয়ারনেস চলে এসেছে ইন জেনারেল। আমরা কি পারবো ডিস্টেম্পার বা ভাইরাল ডিজ হওয়া অব্দি ওয়েট করি, না তার আগে টাইম তার আগে। ভ্যাকসিনেশন করি? তো প্রিভেনশনে আমাদের হেলথ কেয়ারে ওভারঅল, মানে নট অনলি অন রিগার্ড টু পেটস বা ডগস বা ক্যাটস বা অনলি ফর ভেটেরিনারি হেলথ কেয়ার, আমাদের দেশে এটা একটা ওভারঅল খুব গাফিলতির জায়গা হচ্ছে প্রিভেন্টিভ হেলথ কেয়ার। হুম, ঠিক আছে, আমাদের এখনো হিউম্যানও তাই, শরীর খারাপ হয় তারপর কি আমরা মেজার নিই। প্রিভেন্টিভ হেলথ কেয়ারে কিন্তু এখন স্পেশালি এই একটোপ্যারাসাইটিক কন্ট্রোল খুব বড় একটা জায়গা। অ্যাজ আই ট্রাভেল অ্যালট, আমি এই কনটেক্সটেই বলছি, আমি ধরুন এই লাস্ট ইয়ারেই ফেব্রুয়ারি মাসে আই ওয়াজ ইন সিডনি, মার্চে আমি ম্যানচেস্টার যাই, এই 3-4 মাস আগে আমি সাউথ কোরিয়া গেছিলাম সলে। 3টে জায়গাতেই আমি কোনো না কোনো ওয়েট প্লেসেস অ্যাটলিস্ট হসপিটাল বা ক্লিনিক ভিজিট করি যেটুকু টাইম পাই। ওখানকার ওয়েটদের সাথে যখন কথা হয়, আই ওয়াজ অ্যামেজড, সারপ্রাইজড যে হিউপ্যারাসাইটিক ডিজিজের প্রায় এক্সিস্টেন্স নেই বলতে গেলে। এটা কি খুব ডিজিজ কম। একটু যদি মানে explain হিউপ্যারাসাইটিক ডিজিজ বলতে সোকোটাই যদি কমন টার্মে বলি, আমরা যেটা টিক ফিভার বলি, ঠিক করেন? ফিভার। Exactly. অনেক কম। ফার্স্ট অফ অল হচ্ছে ওদের সোসাইটাল বা ওদের এনভায়রনমেন্টে স্ট্রেসের এক্সিস্টেন্স নেই বলতে গেলে। নেই। মানে যা হয় অ্যাডপ্ট হয়ে যায়। সেকেন্ড হচ্ছে প্রিভেনশনকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়, যেটা এখানে একদমই কম। আমরা এখনো ভাবি গায়ে পোকা হবে, দেখবো তারপর মেজর নেবো। বাই দ্য টাইম উই গো ফর দ্যাট ইজ টু লেট। ততই না অলরেডি এই হিউপ্যারাসাইটিক ডিজিজ ইজ এ টার্ম যেটা টিক ফিভারের পজিটিভ এজেন্ট, যেটার জন্য টিক ফিভারটা হচ্ছে, দ্যাট ইজ এ হিউপ্যারাসাইটিক ডিজিজ, বিকজ দ্যাট ইজ জাস্ট ডুইং দ্য হিমোলাইসিস অফ দ্য ব্লাড, প্লাস ডিস্ট্রাকশন অফ সেলস, ডিস্ট্রাকশন। আরবিসি, লাইক ম্যালেরিয়া। হুম, কিডনিটা ঠিক খুব হচ্ছে বেশি এখানে এফেক্ট কিডনিটা করে। ওটা বলে নিক, আমি কিডনিটা পরে অ্যাটাচ করছি। ঠিক হচ্ছে এখানে বাহক বা ভেক্টর বা কেরিয়ার। ঠিক ম্যালেরিয়া, ডেঙ্গু, টাইফয়েডে মশা যে কাজটা করছে, হিউপ্যারাসাইটিক ডিজিজ বা টিক ফিভারে টিকও সেই কাজটাই করছে। একটা অসুস্থ রোগের শরীর থেকে ডিজিজটাকে আরেকটা সুস্থ রোগের শরীরে ট্রান্সমিট করছে। তো ইটস অল আউট লাক। অনেক সময় অনেক উপরে গা ভর্তি পোকা হয়েও টিকবর্ন ডিজিজ নাও যেতে পারে, অনেক সময় একটা সিঙ্গেল টিক বাইট Exactly. থেকেও হয়ে যেতে ডিজিজ পারে। কজ হয়ে যেতে পারে। তো Exactly. ইটস বেটার ইফ আই টেক দ্য প্রিভেনশন। দাদা যেরকম বললো, হুম, সিস্টেমিক প্রিভেনশন এখন অনেক অপ্রোচ চলে এসেছে, টপিক্যাল রয়েছে, ঠিক আছে। দের আর লট অফ ওয়েজ যদি আমি প্রিভেনশনে গুরুত্ব দিই, যেরকম ডিওয়ার্মিং করছি, আমরা ডিওয়ার্মিং করাই মেডিকেল টার্মিনোলজিক্যালি, দ্যাট ইজ সামথিং ফর এন্ডোপ্যারাসাইটিক প্রিভেনশন, মানে ইন্টারনাল। তো একটোপ্যারাসাইটিক প্রিভেনশনটাকে যদি আমরা ইকুয়ালি গুরুত্ব দিই, তাহলে আই গেস অনেক বেটার রাখতে পারবো ওদের। ইভেন এই রিপেলেন্ট যেটা লেমন গ্রাস হয়, হুম। এটা খুবই ভালো। এটা হ্যাঁ, আপনার এখন ঘরে অনেক স্প্রেও even পাওয়া যায়, spray মানে আমি পাওয়া যায় নিজেও এবং এনেছিলাম। even ঘরে মসকিউটোও কন্ট্রোল হবে। কন্ট্রোল হয়ে যায়। টোটাল সিস্টেমটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন যদি প্রিভেন্টিভ মেজার যেটা বললো, সেই প্রিভেন্টিভ মেজারটা বেস্ট। কারণ টিক কন্ট্রোলের জন্য প্রিভেন্টিভ মেজার যদি আপনি করেন, অ্যাটলিস্ট 20% তো আপনার চান্স কম হলো। হুম, নেক্সট আপনার লাকে থাকলে কিছু করার নেই। যেমন যেটা ক্যানাইন আর্লিচিওসিস হয়, সেটাই কি প্রবলেম হয়, দে ক্যান ট্রান্সমিট উইদিন 3 hours অফ অ্যাটাচমেন্ট, মোস্ট ডেঞ্জারাস। কত ফাস্ট! জাস্ট 3 hours অ্যাটাচমেন্ট হলো, উইদিন 3 hours দে ক্যান। হেলথটাকে ডিটেরিওরেট করে মানে ওই রেটেই নাকি, মানে না, অ্যাকচুয়ালি ক্যানাইন যে আর্লিচিওসিসটা, সেটা ডিজিজটা যখন প্রিলিমিনারি স্টেজে থাকে, অ্যাকুট কন্ডিশনে, showing some symptoms, and we can diagnose it and treat it. But when it is subclinical, we can't detect it, we can diagnose, show হবে যতদিন না। না এফেক্ট হবে এবং
মোস্ট ডেঞ্জারাস ক্রনিক ফর্ম অফ আর্নিথিওসিস। সেটা যত ক্রনিক হবে হ্যাঁ, তত ডেঞ্জারাস হয়ে যাবে। আর I was যেটা আপনি coming কিডনি to বলছিলেন, হ্যাঁ, সেটাই বলি। আচ্ছা আপনি এটা এই বলে মনোসাইটিক আর্নিথিওসিসে কি হয়, অ্যান্টিবডি মিডিয়েটেড একটা কিডনি ড্যামেজ হয়। এটা মেইনলি অ্যান্টিবডির জন্য, যেহেতু ডিজিজটা অনেকদিন ধরে পারসিস্ট করছে, সো সেই অ্যান্টিবডির জন্য মেইনলি ইমিউনোলজিক্যাল যেটা একটা রিয়াকশন হয়, যার জন্য কিডনিটা ডিটোরিয়েট করে আর্নিথিওসিস আর সবচেয়ে বেশি। এইটা ডায়াগনোসিসটা যখন লেট হয় তখন হয়তো কিডনিটা অলরেডি এফেক্টেড হয়ে একদম। গেছে তার মানে। একদম। আর এই জিনিসটা হলে ট্রিটমেন্ট বিকামস মোর ডিফিকাল্ট। ক্রনিক স্টেজে ডেথ ম্যাক্সিমাম কেসেই, ক্রনিক কেসে ডেথ ম্যাক্সিমাম। মানে বাই দ্য ওটাই টাইম হবে না। উই ডায়াগনোস মোস্ট অফ দ্য কেসে কি হয়, যে যতই না ডায়াগনোস করছি ততই নেই ওই প্যারাসাইটটা বেশি দিন এক্সিস্ট করার জন্য বডিতে অনেক বায়োকেমিক্যাল চেঞ্জেস অলরেডি হয়েছে, স্পেশালি কিডনিতে যে বায়োকেমিক্যাল চেঞ্জেস গুলো হয় তখন আমাদের কমব্যাট করতে হবে নট অনলি দ্য প্যারাসাইটিক ইনফেকশন, মানে শুধু টিক ফিভারটা না, তার সাথে সিস্টেমিক কন্ডিশন গুলোকেও ট্রিট করতে হয়, সেটা আরো চ্যালেঞ্জিং হয়ে যায়। তো বেস্ট হচ্ছে আমরা প্রিভেনশনে যত জোর Prevention দিতে পারি এই better. জিনিসগুলোকে তত অ্যাভয়েড করতে প্রিভেন্টিভ মেজারটা সবসময় সব থেকে ইম্পর্টেন্ট। সবচেয়ে আর একটা যেটা আমি জানি না মানে ইফ ইট ইজ আ মিথ অর নট, আপনারা আই ওয়ান্ট ইউ টু ক্লিয়ার দ্যাট আপ, যে অনেকে বলে যে টেক ফিভার যখন হয়ে গেছে মানে এই যে হিমোপ্রোটোজোয়া যেটা আপনি বললেন একবার পাওয়া গেছে ব্লাডে, পরে যখন ট্রিটমেন্ট করে টেস্ট করানো হলো আর সেটা হয়তো ব্লাডে দেখা গেল না, বাট অনেক ডক্টর বলে যে ওটা বডিতে থেকেই যায়, সাপ্রেসড হিসেবে থেকে যায়, পরে যে কোনো দিন আবার দেখা দিতে পারে। মানে ইজ ইট ট্রু অর ইজ ইট আ মিথ? আর এই যে যদি ট্রু হয় যে পরে যখন দেখা যায় সেটা কোন কন্ডিশনে ওটা আবার ট্রিগার করবে বা টিক ফিভার? অ্যাকচুয়ালি রিসেন্টলি যেটা এখন যে ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে আমরা দেখছি ভাইরাল ডিজিজ সবার হচ্ছে, ইভেন ক্যাটেল, বাফেলো থেকে আরম্ভ সমস্ত অ্যানিমেল, এবং কিছু ডিজিজ প্যাটার্ন দেখতে পাই আমি ম্যাক্সিমাম ইভেন ক্যাটেলেও, যেখানে এই সময় হিমোপ্যারাসাইট হওয়ার চান্স কম। যখনই ইমিউনিটি ডাউন হবে ওদের সঙ্গে সঙ্গে বডিতে যে হিমোপ্যারাসাইটগুলো বা অ্যানাপ্লাজমোসিস ম্যাক্সিমাম, সেগুলো সঙ্গে সঙ্গে ক্লিয়ার আপ করছে। ফ্লেয়ার আপ করছে, এবং ভাইরালের সঙ্গে প্যারাসিটিক ডিজিজটা একটা ফেটাল কন্ডিশন ক্রিয়েট করে, যেটা ক্যানাইন সিস্টেমে, যেটা যদি আমি চলে যাই, দুটো ডিজিজ মেইনলি যেটা প্রগনোসিস বলা হয় গ্রেভ, দ্যাট মিনস উই কান্ট ডিস্ট্রয় দ্যাট প্যারাসাইট বিকজ দে স্লিপ ইনসাইড আওয়ার বোন ম্যারো অ্যান্ড স্প্লিন। তারা গিয়ে স্প্লিন, বোন ম্যারো, লিভার কিছু অর্গানে গিয়ে চুপচাপ বসে থাকবে। যখনই বডি ইমিউন সিস্টেম ডাউন, সঙ্গে সঙ্গে তারা আউটসাইডে আসবে এবং তাদের কাজ কন্টিনিউয়াস তারা করছে। অ্যাকচুয়ালি যেটা হিমোপ্যারাসাইটিক ডিজিজে মেনলি ক্যানাইনের দুটো মেন ফর্ম আছে, যেটা হচ্ছে ব্যাবেসিয়া, যেটা বলা হয় স্মল ফর্ম ডিউ টু ব্যাবেসিয়া জিপসনি, অ্যান্ড অ্যানাদার ওয়ান আর্লিচিয়া ক্যানিস। আর যেটা লার্জ ফর্ম যেগুলো ইন্ডিয়াতে প্রিভ্যালেন্ট আছে সেগুলো অতটা ফ্যাটাল নয়, সেগুলো ট্রিটমেন্ট করলে আফটার ট্রিটমেন্ট রিকভার অ্যানিমেল। বাট এই দুটো স্টেজ মেনলি ডরমেন্ট হয়ে যায় আইদার আফটার ট্রিটমেন্ট, আইদার বোন ম্যারো অর স্প্লিন, এবং যখন সময়ের সঙ্গে সঙ্গে যখন আবার ইমিউনিটি লো হবে সঙ্গে সঙ্গে সেই ডরমেন্ট স্টেজগুলো বাইরে আসে, কারণ বলাই হয় এদের প্রগনোসিস গ্রেভ এই দুটো ডিজিজে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে রিসেন্টলি ড্রাগ রেজিস্ট্যান্স, যেটা রিসেন্টলি রিপোর্ট আছে, যেটা ইমিডোকার্ব বলি আমরা, সেটা অলরেডি রেজিস্ট্যান্স শো হয়েছে, অ্যান্টিপ্যারাসাইটিক ড্রাগ। এবং ডক্সিসাইক্লিন সম্পর্কে আমার এখনো কোনো রকম লিটারেচার পাইনি যে রেজিস্ট্যান্স শো হচ্ছে কিনা। তো রেজিস্ট্যান্সটা একটা মেজর প্রবলেম, যে রেজিস্ট্যান্স হওয়ার জন্য কি হচ্ছে, আফটার ট্রিটমেন্টও আমরা দেখতে পাচ্ছি শো হচ্ছে। আর আরেকটা পয়েন্ট আমার সবাইকে বলার, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডায়াগনোসিস হওয়া উচিত যেটা হিমোপ্যারাসাইটের, সেটা আমরা কি করছি এখন রিয়েল টাইম পিসিআর বা কিউপিসিআর, যেটা অ্যাকচুয়াল টার্ম হচ্ছে কিউপিসিআর, কোয়ান্টিটেটিভ পিসিআর, যে কোয়ান্টিটি কত আছে ইনফেকশনে সেটা বলা। আর যেটা গোল্ড স্ট্যান্ডার্ড, যেটা ও বললো ক্লিনিক্যালি সিমটমস হয়, সেটা সবসময় গোল্ড স্ট্যান্ডার্ড আমরা পাবো মাইক্রোস্কোপিতে, এটা অলওয়েজ গোল্ড স্ট্যান্ডার্ড। অ্যাকচুয়ালি কি হয়, যদি অর্গানিজমটা ডেড অর্গানিজমও থাকে তার ডিএনএটা পর্যন্ত ডিটেক্ট হয় কোয়ান্টিটি পিসিআরে, আচ্ছা, উইচ ইজ মোস্ট ডেঞ্জারাস। সেক্ষেত্রে আমাদের যেটা রিসেন্ট মানে ফরেন লিটারেচার বা ফরেন থেকে যেটা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে বোথ ইমিউনোলজিক্যাল অর সেরোলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ পিসিআর বেসড। এই দুটো ডায়াগনোসিস করে যদি দুটো পজিটিভ হয় অ্যাট এ টাইম,
then only treatment. স্যার আমি এখানে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, there's a lot of myths regarding pets, animals in general, so কয়েকটা myths একটু বাস্ট করলে এখন ভালো হয়। সো একটা, এটা অনেকে বলে যে মানে হিউম্যান ইমিউনিটি increases when we live with animals, pets or dogs. Is it true or not? If it is, then why so? See, as I mentioned, একটু আগে in your discussion হয়েছে ডিটেইলে, since a very long time humans are being keeping or sheltering the animals. So somehow we have come to a state we can address it as coexistence. সহাবস্থান বলি বাংলা আমরা। তো এখন আমরা coexistence এ রয়েছে animals এর সাথে, স্পেশালি ডগস ক্যাটস যারা কম্পেনিয়ন অ্যানিমালস। নো ডাউট, স্পেশালি আমি ওভারঅল ইয়েতে অতটা সঠিক তথ্য হয়তো দিতে পারবো না, স্পেশালি যেখানে বাড়িতে বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা, একটা পয়েন্ট অফ কনসার্ন থাকেই যে বাড়িতে পেটস আছে, নতুন বাচ্চা আসছে, তার কোনো রকম ক্ষতি বা তার কোনো রকম সংক্রামিত রোগ কিছু যাবে কিনা। আমি একটি স্টাডিজে পড়েছি ওভারঅল বাড়িতে যদি একটা পেট থাকে আর সেই বাড়িতে নতুন বাচ্চা আসছে, ইফ ইটস এ কেনাইন ডগস, 23 to 25% of the immune system কিন্তু এলিভেট হয়। ক্যাটসেও ইট ইজ আ ভেরি সিমিলার নাম্বার। আর যেহেতু আমরা এদের ক্ষেত্রে এদের সাথে আগেও বলছিলাম যে খাওয়ার শেয়ার করি, একই জায়গায় থাকছি, বিছানা শেয়ার করছি, বেডরুম থেকে বাথরুম যাবতীয় সবই শেয়ার হচ্ছে, তো সেক্ষেত্রে ওদের ইমিউন সিস্টেম যদি আমরা ভালো রাখতে পারি বাই টেকিং প্রপার মেজার, প্রিভেনশন অ্যান্ড হাইজিন, সেটার ইম্প্যাক্ট বা সেটার বেনিফিট কিন্তু আমরাও পাচ্ছি। একদম। অ্যাকচুয়ালি কি হয়, যখন আমাদের মেন্টাল স্ট্রেস, এখন তো লাইফ পুরো স্ট্রেসে ভর্তি, সেই স্ট্রেসড লাইফে যখন আমরা এসে আমার পেটটির কাছে বসি না, সেই সময় আমাদের স্ট্রেস ফ্রি মনে হয়। দ্যাট মিনস আমাদের বডির যে অ্যাড্রিনালিন নরঅ্যাড্রিনালিন যে হরমোনাল গেমটা, সেটা ধীরে 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 সেটা চেঞ্জ হয়ে লাভ হরমোনে, অ্যাফেকশন হরমোনে চলে আসে। এবং যত বডিতে লাভ হরমোন ইনক্রিজ করবে, বডি ইমিউন সিস্টেম ধীরে 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 ইনক্রিজ, এবং ইমিউন সিস্টেমটা টোটালটাই লাভ অ্যান্ড অ্যাফেকশনের উপর, বোথ আপনার অ্যানিমাল অ্যাজ ওয়েল অ্যাজ আপনার। তো খুবই ভালো একটা পেট বাড়িতে রাখা, মানে সবার পক্ষেই ভালো। Everyone should have a pet at home. লংজিভিটি দুজনের জন্যই বাড়ে, দুইজনের। এটাকে ছোট ছোট জিনিসও আছে, লাইক ফর এক্সাম্পল একটা পড়ি, ক্যাটের পারিং, ক্যাটস ডু পার, রাইট? Yes. এরকম প্রচুর স্টাডিজ আছে যেখানে দেখা গেছে ক্যাটের পারিং কিন্তু ইট হ্যাজ ভেরি গুড থেরাপিউটিক এফেক্ট অন হিউম্যানস, ফর এক্সাম্পল আর্থ্রাইটিস, Oh, ঠিক আছে? জানতাম না। এরকম অনেক স্টাডিজ রয়েছে। তো শুধু প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে অনেক কিছুতে আমরা ওদের থেকে বেনিফিটেড হচ্ছি ইন টার্মস অফ আওয়ার হেলথ। তো এভরিওয়ান শুড কিপ অ্যান্ড অ্যাডপ্ট, নট অনলি পেট, অ্যাডপ্ট। ইভেন দেখবেন ক্যান্ডিন ওরা বুঝতে পারে কোন অ্যানিমাল, মানে কোন হিউম্যান আমাকে ভালোবাসে। রাস্তা দিয়ে যাবেন, কোনো আননোন ডগ দেখবেন আপনার পাশে আসবেই আসবে, একদম। তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আপনাকে চিনতে পেরে গেছে। ওটা একটা মিথ নয়, এটা সঠিক একদম, যে একদম সঠিক। অ্যানিমালরা বুঝতে পারে। It's very good to know. If anybody is having a doubt, it shouldn't be anymore. Next হচ্ছে milk is bad for dogs and cats. Milk always bad for dogs and cats because milk খেলে ওদের lactose intolerance, আচ্ছা, so cats and dogs in general are lactose intolerance এর জন্যই প্রবলেমটা হয়। আর আমি কিছু দই খাওয়া, তো তাহলে দইটা ঠিক আছে, দইটা ঠিক তবে আছে, ঠান্ডা নয়, ঠান্ডা নয়, ঠান্ডা নয়, কারণ দইয়ের যেগুলো প্রোবায়োটিক প্রিবায়োটিক্স পাওয়া যায় সেগুলো ওদের গাট হেলথকে খুব ভালো করে, আচ্ছা এবং প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স আফটার আপনার যে কোনো মেডিকেশনে খুব দরকার। আচ্ছা এটা যদি ন্যাচারাল থেরাপিতে আমরা দিতে পারি না, বেটার। আচ্ছা যেমন ছোট থেকে আমরা ইউজুয়ালি শুনে এসেছি কুকুর বিড়ালের ক্ষেত্রে, যে কুকুর বিড়াল দুধ তো এদের দেওয়াই যায়, আমি বিড়াল specially, বেড়াল হ্যাঁ। স্পেশালি। তবে এখন যদি প্রেজেন্ট ডেতে সবকিছুই তো সায়েন্টিফিক, আগে আমরা এত কি ক্যালোরিজ, ডায়েট, নিউট্রিশন, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড কি বুঝতাম, এখন সময়ের সাথে উই গট এডুকেটেড অলসো, সো সামহাউ এটার কিছু রিফ্লেকশনস অন দ্য পেটস গাট সিস্টেম বা ওদেরও হেলথ কেয়ারের মধ্যে চলে এসেছে অ্যাজ এন ইন্টিগ্রাল পার্ট। মিল্কে আমি সেই অর্থে যদি বলি, মিল্কের তাত্ত্বিক ওয়েতে কোনো টক্সিসিটি বা সেরকম কিছু করার কিছু, বাট যেটা হয় ল্যাকটোজ ইনটলারেন্স ইটস হায়ার ইন নাম্বার ইন অ্যানিমালস কম্পেয়ার টু হিউম্যান বিংস। আর ইনডাইজেস্টিবিলিটি আরেকটা বড় কজ, ঠিক আছে? ক্যাটে ব্লোট হয়ে গেল বা ডগে ব্লোট হয়ে গেল বিকজ অফ দ্য মিল্ক ফিডিং, তো সেক্ষেত্রে যতটা অ্যাভয়েড করা যায়। আবারও বলছি, দিস ইজ যেরকম হিউম্যানের ক্ষেত্রে ব্যক্তি স্পেসিফিক হয়,
আমার পেটে যে খাবার হজম হচ্ছে মানে আপনার পেটেও সেম খাবার হজম হবে, ইটস নট অলওয়েজ নেসেসারি। আওয়ার ফুড হ্যাবিট ইজ ডিফারেন্ট, আওয়ার প্যাটার্নস আর ডিফারেন্ট। এদের ক্ষেত্রেও কিন্তু ইট ভ্যারিজ। অনেক কুকুর বিড়ালের ক্ষেত্রে আমি এরকম হিস্ট্রি পাই, সেক্ষেত্রে উই ডোন্ট ডিসকারেজ অলসো যে মিল্ক খায় বা ডে টু ডে বেসিসে না হলে উইকলি বেসে খায়, যার কোনো সমস্যা নেই, হি হ্যাজ সামহাউ অ্যাকোয়ার্ড বা অ্যাকাস্টমড উইথ দ্য প্যাটার্ন। সবার ক্ষেত্রে হয় না, তবে জেনারেলাইজ অ্যাসপেক্টে বলবো অ্যাভয়েড করলেই বেটার। আচ্ছা, ইভেন আমার কাছে একজন এসেছিল, ঘোড়াকে দুধ আর ঘি। বাবা ঘি আমি মানে দুধ, শুনে আমি নিজে অবাক যে ঘোড়াকে তার লিভারের অবস্থা খুব খারাপ ছিল, হ্যাঁ প্রচন্ড বাজে ঘি কন্ডিশন, খাওয়ালে মানে দুধ তো দুধ ঘি খাওয়াচ্ছে। প্রচন্ড বাজে কন্ডিশন ছিল লিভার। আমি টেস্ট করার পর দেখলাম আমি লিভারের কন্ডিশন খুবই খারাপ। ভেরি মাচ টু বি এটা সত্যি খারাপ অ্যাভয়েডেড, জিনিস না, যা কিছু এক্সপেরিমেন্টেশন আমাদের অ্যানিমালের উপর না করাটাই ভালো। না করাটাই ভালো, এক্স্যাক্টলি। মানে they become irreversible damage, right? এই যে লিভারটা খারাপ হয়ে গেছে, আর তো কিছু করার হুম। নেই, ঘোড়ার মতন একটা অ্যানিমেলস। And next হচ্ছে spaying and neutering changes personality in case of cats and dogs. আচ্ছা, দিস ইজ সামথিং ভেরি কন্ট্রোভার্সিয়াল গ্লোবালি। ফার্স্টেই বলি, হ্যাঁ, আমি একদিকের কথা বলে আরেক পক্ষ অখুশি হবে, আরেক দিকের কথা বলে এই পক্ষ অখুশি হবে। আর যেহেতু আবার বলছি, আই এম ভেরি ব্লেসড, আই হ্যাভ ট্রাভেল সো মেনি প্লেসেস সো ফার। আমার যেটা অবজারভেশন, আমার যেটা অভিমত, প্রথমে আমরা তাত্ত্বিকভাবে ভাবি একটা ডগের বা ক্যাটের ওভারঅল লাইফ স্প্যান হিউম্যান বিংসের থেকে অনেক কম। যতই টেকনোলজি মেডিকেল সায়েন্স ইভলভ হোক, সেটা একটা হিউম্যান বিং এর ওভারঅল লাইফ স্প্যান থেকে অনেকটাই কম, 12-13 বছর। খুব যত্নে রাখলাম, তার খুব ভালো জেনেটিক, সেটা আমরা 14, 15, 16 অব্দি নিয়ে যাই টাইমস। হিউম্যান ওভারঅল লাইফ স্প্যান 70-75 ইয়ার্স, ডেভেলপ কান্ট্রিতে আরও বেশি। সেকেন্ড হচ্ছে একটা ডগ বা ক্যাট অ্যাট এ টাইম দে আর কেপেবল অফ গিভিং মাল্টিপল বার্থস, অনেকগুলো বাচ্চা দিতে সক্ষম, 4-5টা 6টা, অ্যাট টাইমস 7-8টাও হয়, বেয়ার মিনিমাম 2-3-4টে তো হয়। হিউম্যানস ইউজুয়ালি গিভ 1 বার্থ অ্যাট এ টাইম, ম্যাক্সিমাম টুইন্স। তো যতই আমরা কোএক্সিস্ট করি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই নিড টু কনসিডার ওদের ওভারঅল লাইফ স্প্যান আমাদের থেকে অনেক কম, অ্যাট দ্য সেম টাইম দে আর কেপেবল অফ গিভিং মাল্টিপল বার্থস। তো সেক্ষেত্রে একটা হিউম্যান আর একটা ক্যাট বা ডগের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওরা 8-10% ক্যাটস বা ডগস যদি জেনারেশনকে ক্যারি ফরওয়ার্ড করে, দ্যাট ইজ এনাফ টু মেনটেন দেয়ার পপুলেশন কার্ভ অ্যাজ পার দ্য অ্যানালিটিক্স। দে হ্যাজ টু বি টেকেন কেয়ার বাই দ্য হিউম্যানস, না তারপর ওয়াইল্ডে যেতে পারবে না। তো সেক্ষেত্রে 100% ক্যাট ডগকে যে মেট করতেই হবে, দ্যাট ইজ নট নেসেসিটি। বাট সেকেন্ড হচ্ছে দে আর অলসো লিভিং বিংস, দে হ্যাভ সেক্সুয়াল আর্জেস, নিডস, হরমোনস সবই আছে, ও তো ব্যাটারিতে চলছে না। তো ওর আর্জ বা ডিজায়ার মেইনলি সমস্যা কোথায় জানেন, আমরা পেটস বা ডগ ক্যাটস রিগার্ডিং এভরিথিং না এখান থেকে ভাবি, এইখান থেকে কম ভাবি। এখান থেকে ভাবি যখন, তখন আমাদের গায়ে গিয়ে লাগে যে কুকুর বেড়াল তো আমার বাচ্চার মতো, আমার সন্তান, সে একবার তার একটা বাচ্চা হবে না, সে মিটিং করবে না, একবার দুবার নয় করে নিল, তাতে তার সেক্সুয়াল আর্জ, নিড, ডিজায়ার লাইফের মতো ফুলফিল হয়ে যাবে, সেটা সে কিছু নির্ভয়াজিভ করবে, মেডেল পাবে না তো, সাময়িক হলো, বাট দ্যাট ইজ নট গোয়িং টু স্যাটিসফাই দ্য সেক্সুয়াল নিড অর ডিজায়ার ফর দ্য এন্টায়ার লাইফ। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে 1-2বার মেট করছে মানে দ্যাট ইজ এনশিওর যে ওটা ফুলফিল হচ্ছে। আর একটা পেটকে যতই হোক এটা হিউম্যানের মতো হেলদি সেক্সুয়াল লাইফ ডেভেলপ করানো, ইটস নট পসিবল। No, they're animals. That's for a reason. একটা সার্টেন এজের পর, এটা তো এখানে অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ, আমি অ্যানালিটিক্যাল ছেড়ে দিলাম, আমার অত সমগ্র পপুলেশন যদি নাও ভাবি, বিং এ পেট পেরেন্ট বলছি, নট এজ এ পেট, আমার পয়েন্ট অফ ভিউ যদি হয় অনলি রিগার্ডিং মাই পেট, যে তার আমরা দিনের শেষে কি চাই, টু কিপ দেম এ হেলদিয়ার অ্যান্ড লেন্দিয়ার লাইফ। সেই রেসপেক্টে একটা ক্যাট বা ডগে যেহেতু একটা হেলদি সেক্সুয়াল লাইফ ডেভেলপ হয় না লাইক এ হিউম্যান বিং, একটা সার্টেন এজের পর উই গেট লট অফ মেডিকেল কন্ডিশনস, ফিমেল ডগস স্পেশালি ইউট্রাস ইনফেকশন, পায়োমেট্রা বলি যেটাকে আমরা সোকল্ড। আজকে দিনের ডেটা অলমোস্ট 1 out of 7 ডগসে আমরা জেনেটিক এজে গিয়ে পায়োমেট্রা পাই, উইচ ইজ ভেরি কমন। সিস্টিক ওভারি, ওভারিন টিউমার, এই শব্দগুলো তো আমরা অবগত, কারণ মানুষের কম বেশি হয়, পায়োমেট্রা কিন্তু মানুষের একটা হয়। মেলের ক্ষেত্রে প্রস্টেট ইস্যুস, টেস্টিকুলার ডিজেনারেশন বা এই জাতীয় সমস্যাগুলো ডেভেলপ হয়। আর নট অনলি অন দ্য ফিজিওলজিক্যাল বা মেডিকেল অ্যাসপেক্ট, মেন্টাল ডিপ্রেশন, মেলের অ্যাগ্রেসিভনেস ডেভেলপ করে, এগুলো সময়ের সাথে ডেভেলপ হয়। তো সেক্ষেত্রে অ্যাজ এ ভেটেরিনারিয়ান আই থিঙ্ক ইটস আওয়ার রেসপন্সিবিলিটি যে অ্যাট সাম এক্সটেন্ট কিন্তু স্টেরিলাইজেশন একটা সার্টেন এজের পর প্রমোট করা উচিত। ঠিক আছে, যেটা মেন মানে আমার মনে হয় করাটা ভালো, সেটা হচ্ছে টু কন্ট্রোল রেবিস, সেটা আমাদের কাছে ফার্স্ট টার্গেট হওয়া উচিত। স্পেশালি স্ট্রে ডগকে তো স্টেরিলাইজেশন মাস্ট, একদম। আর ওদের যদি পপুলেশন আমরা রেবিস ফ্রি কান্ট্রি করতে চাই, স্টেরিলাইজেশন মাস্ট। আর বাকি যেটা ডক্টর কিষানও বলল,
এবার অনেকের ক্ষেত্রে এরকম একটা প্রশ্ন আসে যে আমরা কে, ইট ইজ নেচার হ্যাজ গিভেন আস দ্য লাইফ, নেচার আমাদের তৈরি করেছে, তাহলে ইট ইজ nature ন্যাচারাল হলো- ইনস্টিংক্ট। তো নেচার আমরা তো সেটাকে আটকাবো। পুষতে বলেনি। হ্যাঁ, এটাই তো Dog বলছি, cats. এটাই বলছি আমি। যখন ডোমেস্টিকেট করেছি, ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু Exactly. এনশিওর দেয়ার বেটারমেন্ট অফ লাইফ। তো সেই জায়গাতে ইট ইজ এন ইন্টিগ্রাল পার্ট, ইট ইজ এন ইন্টিগ্রাল পার্ট। যদি নেচারই হতো আমি তাহলে নেচারই ওকে ছেড়ে দিব, নেচারকে ছেড়ে দিতাম, আমি এক্স্যাক্টলি, ডোমেস্টিকেটও করব, তারপর আমার লজিক্স লাগাবো সেখানে। বোথ ডাজন্ট গো অ্যালং। go along. Pets, they eat grass when they are not well. বা লিফ জাতীয় জিনিস অনেক সময় দেখি বাড়িতে গাছ টাছ থাকলে খেয়ে নিল, দিয়ে যেটা তারপরে বললো, সেটাকে আমার ভমিট খুব করলো, PLID মানে animal. এটা সবাই মানে আমার বিড়াল কুকুর ভীষণ গাছ খায়। সো ইজ ইট বিকজ when they are not Actually, well? যখন তাদের একটা মানে জিআই ডিস্টারবেন্স হয়, যে ভমিশন করবো আমি, নজিয়া বা নজিয়া বা ভমিশন টাইপ হচ্ছে, সেই সময় তারা সেই জিনিসটাকে খেয়ে ভমিশন করে। যেমন আমরা অনেকে মুখে আঙুল ঢুকিয়ে ভমিট করি, Inducing vomition. ইনডিউসিং ভমিশন। আচ্ছা, আর আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে যে যখন ঘাস বা ওই জাতীয় জিনিস খেয়ে বমি করার টেন্ডেন্সি থাকে, তো প্যানক্রিয়াটাইটিস ডেভেলপমেন্টের চান্স খুব বেশি থাকে। আচ্ছা, সো দেন অ্যান্ড দেন প্যানক্রিয়াটাইটিস তাহলে মানে it is an pancreatic- indication of something is Something is wrong, something wrong. মানে it should either GI trigger, disturbance or pancreas problem. আচ্ছা, মানে it should trigger যে কিছু একটা একদম, গন্ডগোল একদম, হচ্ছে ওদের মধ্যে, সেটাই তাই বাবা জন্য কাকা জ্যাঠার ওই সোকল্ড থিওরিজে না গিয়ে এই ছোট থেকে শুনে এসেছি কত কুকুর বেড়াল খেয়ে হলে বমি হ্যাঁ, করে। খেয়ে বমি করে, সমস্যা হলে হ্যাঁ, ঘাস খেয়ে নিচে কাল ঠিক হয়ে যাবে। হ্যাঁ, no, কারণ but সঙ্গে it- প্যানক্রিয়াটিক ফাংশন কিছু টেস্ট একটা করাটা উচিত। ওকে, ম্যাক্সিমাম very- কেসেই পাওয়া যায় এটা। very good information actually. And community dogs have more parasites, so they should not be adopted. দেখুন কমিউনিটি ডগস এর ক্ষেত্রে নো ডাউট তাদের এক্সপোজার বেশি, মানে ইচ এন্ড এভরি কমিউনিটি ডগস তো আর অ্যাডাপ্টেড হচ্ছে না বা শেল্টার পাচ্ছে না, Exactly. দে আর স্টিল ইন হান্টিং মোড। যেখানে কুড়া কাচরা যা খাবার পাচ্ছে ডাস্টবিন থেকে, যেখান থেকে ও খাচ্ছে, তাদের কাছে লাইভলিহুডটা বেসড অন দেয়ার সার্ভাইভাল। বাড়ি ডগের মতো নয় জিনিসগুলো। তো সব ক্ষেত্রে এবার আমি যদি তাত্ত্বিকভাবে ভাবি, ইফ আই অ্যাম রেসপন্সিবল অর আই এম হোল্ডিং রেসপন্সিবিলিটি ফর দ্য কমিউনিটি ডগস অলসো বিং এ পেট প্যারেন্ট, তাহলে সেক্ষেত্রে আমার প্যারাসাইটিক ডাউটস যদি হয় বা ওর যদি প্যারাসাইটিক সমস্যা থেকেও থাকে, আই রাদার টেক মেজার্স ফর দ্যাট ইনস্টেড অফ অ্যাভয়েডিং দ্য ফ্যাক্ট বা ইনস্টেড অফ ইগনোরিং ইট যে আমার পেটের তার থেকে কোনো সমস্যা হয়ে যাবে। যদি সেরকম ডাউট থাকে তো ডিওয়ার্মিং তো করা যেতেই পারে। Exactly. অ্যাকচুয়ালি কিছু প্যারাসাইট বাদে, যেটা বললাম তখনই আমি বললাম যে আর্লিচিয়া বা ব্যাবেসিয়া স্মল ফর্ম যেটা জিপসোনাই, এই দুটো প্যারাসাইট বাদে কোনো প্যারাসাইট চায় না যে আমার মানে হোস্টটা মারা যায়। প্যারাসাইটের ফার্স্ট ডেফিনেশনই আমরা জানি যে প্যারাসাইট ইজিলি থাকবে আমার ভেতরে, কিন্তু জাস্ট হোস্টকে বাঁচিয়ে আমিও খাবো, আমার হোস্ট ঠিক থাকবে। তো প্যারাসাইট কখনোই খুব হার্মফুল নয়, আচ্ছা, যেটা আমরা সবসময় ভাবি যে ভাবি যে প্যারাসাইট হার্মফুল, parasite প্যারাসাইট আসলে হার্মফুল। harmful. গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্যারাসাইটের ক্ষেত্রে, নট দ্য হিমোপ্যারাসাইট, হুম। সেক্ষেত্রে স্ট্রে ডগরা তো অনেকটা ইমিউন বা সময়ের সাথে অ্যাডাপ্টেবিলিটি চলে এসেছে, যে রেগুলার ডিওয়ার্মিং ছাড়াও ওদের গাট সিস্টেম ঠিকই রাখে। তো তাদের যারা পারছে, সবসময় তো পারা যায় না, অনেক এরকম রয়েছে যারা আউট অফ কিউরিয়াসিটি বা ভালোবাসার জায়গা থেকে, আউট অফ কেয়ার থেকে ডিওয়ার্মিং করে তাদের, তো সেটা যুক্তিযুক্ত। তো একদম একদম, কারণ ওদের ক্ষেত্রে জিআই প্যারাসাইট থাকে, কিন্তু ওরা নর্মাল সিস্টেমেই এতটাই ইমিউন, সে কোপ আপ করতে পারে। দ্যাট ইজ অ্যান থিং, রাইট। তাহলে community dogs and indie dogs should be adopted more, please. অলওয়েজ। Yeah, so moving out from all the myths, I think we have busted a lot ইভেন of আমি myths আরেকটা today. কথা বলি, আমার Thanks, sir. মামার কাছে একটা দেশি ইন্ডিয়া আছে, ইউ কান্ট ইমাজিন ওর ক্রিয়েটিনিন লেভেল 1.7 হয়ে গেছিল, মানে হাই। বাট আমি রিসেন্টলি উইদাউট ট্রিটমেন্ট আমি রিসেন্টলি বাড়ি গিয়ে দেখলাম, আমি শুধু প্রোটিনটাকে কম করেছিলাম, অ্যাবসলিউটলি ফাইন। So good, you brought that topic of creatinine high. এবার আমি জানতে চাই যে হাই ক্রিয়েটিনিন বলতে কোন লেভেলের ওপরে ইউ শুড কনসিডার যে ক্রিয়েটিনিন হাই হয়ে গেছে, কি প্রিভেন্টিভ মেজার্স নেওয়া উচিত টু গেট দ্য ক্রিয়েটিনিন লো, আর কোন লেভেলের পরে ইউ থিঙ্ক ইট ইজ ইরিভার্সিবল, যে এখানে চলে গেছে তো আর কিছু করা যাবে না, মানে there is nothing we can do or cannot save the dog or the cat. তো ওই ক্রিয়েটিনিন লেভেলটা নিয়ে একটু যদি আপনারা নাম্বারস হিসেবে কিছু বলতে পারেন, it would be really nice. থেরাপিউটিক অ্যাপ্রোচে দাও। অ্যাকচুয়ালি ক্রিয়েটিনিন লেভেলের যেটা বলা হয় 1.4, বাট শুধু ক্রিয়েটিনিন ইজ নট ইন্ডিকেটর অফ কিডনি সিঙ্গেল ফ্যাক্টর নয়, কমন লেমেন টার্মে অনেক সময় মনে হয় আমরা ভাবি যে ক্রিয়েটিনিন, বাট ক্রিয়েটিন ইজ নট অলওয়েজ
the factor. Even burn also a big factor, and urine also a big factor. Some মানে জল Taste. কম খায় কি বা Exactly. সেরকম জল কম, শুধু জল কম নয়, যে সময় কিডনি খারাপ হবে ফার্স্ট ইন্ডিকেশন পাবেন আপনি জল ইনিশিয়ালি জল খাওয়া বাড়াবে, আর আচ্ছা মাউথ একটা স্মেল পাবেন, একটা ও। বাজে স্মেল পাওয়া যায় পলিডিপসিয়া পলিডিপসিয়াটা, সেই স্মেলটা ইনিশিয়ালি পাবেন, কিন্তু ততদিনে ওর কিডনিটা কিন্তু অলরেডি খারাপ অলরেডি খারাপ হয়ে গেছে। আচ্ছা তো রেগুলার বেসিসে বার্ন, ক্রিয়েটিনিন এবং কিডনির আরো কিছু টেস্ট আছে যেগুলো ইউরিন টেস্ট বলা হয়, সেই টেস্টগুলো কন্টিনিউয়াস বেসিসে অ্যাটলিস্ট 6 মান্থ ইন্টারভ্যালে আচ্ছা করানো অন্তত করানো উচিত। ওকে এই জায়গাটা আমারও একটু মনে হয়, মানে ক্রিয়েটিনিন হয়তো সূত্রপাত, ক্রিয়েটিনিন যেহেতু দিস ইজ ভেরি কনসার্নিং ভ্যালু, যেটা আমাদের সত্যিই ভয় পায়, কারণ একটা সার্টেনিটির পর ক্রিয়েটিনিন যখন যায় দ্যাট বিকামস ইরিভার্সেবল, অ্যান্ড সেটা এন্টায়ার কিডনি ফাংশনকে ড্যামেজ করে দেয়। ক্রিয়েটিনিন কি? ইট ইজ এ মাসেল মেটাবলিজমের বাই প্রোডাক্ট, রাইট? সেরকমই দের আর লট আদার বায়োকেমিক্যাল ভ্যালুস যেগুলো আমাদের শরীর কিরমভাবে পরিচালনা হচ্ছে সেটার ইন্ডিকেটর, রাইট? এবার ইন জেনারেল অ্যাসপেক্টে যদি বলি, আবারও শুরুতে যেটা বলেছিলাম সেই সূত্রপাতেই বলবো যে আমাদের প্রিভেন্টিভ মেজার আমাদের হেলথ কেয়ারের সব থেকে উইকেস্ট চ্যাপ্টার, যেটা বাইরে অনেক কান্ট্রিতে খুব কশাসলি যে জিনিসটাকে দেখা হয়। আমাদের এখানে এখনো অ্যাপ্রোচ হচ্ছে শরীর খারাপ হবে তারপর গিয়ে মেশিন নেবো, ওয়েদার ইন টার্মস ফর হিউম্যান বিংস অর ফর দ্য কম্পেনিয়ন অ্যানিমেলস। আর যদি আমরা এখনো 70-80s তাত্ত্বিক কনসেপ্টে থাকি যে না ডাক্তার নারীটিকে তো শিখ বের করেই দেবে কি রোগ হচ্ছে, পারি না, দ্যাটস নট Obviously. হিউম্যানলি পসিবল। হ্যাঁ, ক্লিনিক্যাল অবজারভেশন, ফিজিক্যাল এক্সামিনেশন অবশ্যই আমাদের ক্লুজ দেয়, ট্রেসেস দেয়, বাট আলটিমেট ডায়াগনোসিস ইজ বেসড অন দ্য profiles. প্রোফাইল হ্যাঁ কি ব্লাড প্যারামিটার দেখছি। এই অভ্যেসটা স্পেশালি একটা ডগের, একটু আগে বলছিলাম যে আমরা মোটামুটি 11-12 বছর একটা স্ট্যান্ডার্ড এভারেজ লাইফ স্প্যান পাই, অ্যাট টাইমস দ্যাট ইজ হায়ার। তো 3 বছর 4 বছর ইজ এ কোয়ার্টার লাইফ ফর এ ডগ। আমাদের এই 3-4 বছরের রেস থেকে বা অ্যাটলিস্ট মিড লাইফ থেকে 5-6 বছরের রেস থেকে ইভেন আ রেগুলার হেলদি ডগ, আমরা যদি এই অভ্যেসটাও তৈরি করতে পারি, বছরে 1-2 বার রুটিন প্যারামিটার চেক করা, ভেরি ডিটেলড, আমি বলছি না সব একদম থাইরয়েড, কর্টিসল সব চেক করাতে, অ্যাটলিস্ট বেসিক বায়োকেমিক্যাল ভ্যালুস, লিভার, কিডনি, প্যাঙ্ক্রিয়াস, স্প্লিন, যেগুলো আমাদের বডিকে জেনারেলি ফাংশন করাচ্ছে, দিস আর দ্য পিলার্স অফ আওয়ার বডি, দিস অর্গানস। তো আমরা যদি অ্যাটলিস্ট বছরে 1-2 বার রুটিন প্যারামিটার চেক করাই, if there is any slightest alterations, like any highs or lows, we can immediately address. Yeah. You don't have to wait for any illness or sickness to develop, right? Generally আমরা 1 বছর ওদের 7 বছর ধরে, তো ওদের 6 মাস অন্তর যদি আমরা করাই, that is somewhere between 3-4 years of a human life. Human life, exactly. আরেকটা সাবকনশিয়াস আমাদের কোর বিলিফ থাকে, আমাদের সো-কল্ড মাইন্ডসেটে, আমরা যদি যাবতীয় কিছু টেস্টিং করাই, and every values come normal, we feel like we're being cheated. যা টাকা নষ্ট, টেস্ট করলাম সব ঠিক এসছে, পারপাসে কি রইল? But I think it should be considered as one of the preventive measures, Right. basically. যে হওয়ার আগেই আমি পরবর্তী ক্ষেত্রে যাতে খরচাটা বেশি না হয়। হ্যাঁ, এটা। একদম না, এরকম ইভেন কাজ। ডাক্তার কিছু প্রেসক্রিপশন করে তারপর টেস্ট লেখে। হ্যাঁ। কি হয় কিছু ক্ষেত্রে কুকুরটা ঠিক হয়ে গেছে আর টেস্ট করতে হবে না, আমার পশুটি একদম সঠিক, ডাক্তারবাবু খাওয়া দাওয়া করছে, দারুণ খাচ্ছে, অথচ 20 দিন বা 25 দিনের মাথায় দেখালো ডিজিজটি আবার হ্যাঁ, because মেডিসিনটা হয়তো সাপ্রেস করে দিয়েছে, বাট আন্ডারলাইন ইনিশিয়ালি টেম্পারেচারটা কমিয়ে disease টা দিচ্ছে, still খাওয়া there. দাওয়া শুরু করছে, বাট আন্ডারলাইন ডিজিজটা তো থেকে যাচ্ছে। সব রকম ডিজিজ বা রোগ কিন্তু সবসময় ক্লিনিক্যাল স্টেটাসে থাকে না, দাদা একটু আগেই বলেছে সাবক্লিনিক্যাল, ক্রনিক স্টেট, সেগুলো না বাইরে থেকে বুঝতে আমাদের অ্যাট টাইমস খুব ডিফিকাল্টি থাকে। আমাদের যদি অ্যাটলিস্ট এই প্যারামিটার চেকের অভ্যেসটা থাকে না, তাহলে ইজিলি জিনিসগুলো অ্যাড্রেস করা অ্যাড্রেস করা যাবে। Next question basically is transmission of diseases between cats and dogs. Does this happen? Is it possible যে cats এর কিছু specific disease আছে which can be transferred to? Because অনেক সময় people have cats who go out, roam around, but dogs তা বাড়িতেই থাকে। এবার ওই ক্যাটটা কিছু একটা ডিজিজ নিয়ে এলো which can be transferred to the dog which is in the house. এরকম আছে, ডিজিজ অবশ্যই আছে, অ্যাজ দে আর পার্ট অফ আওয়ার কোএক্সিস্টেন্স। বেশ কিছু ডিজিজ আছে, এরকম বেশ কিছু হাউস হোল্ড রয়েছে যেখানে ক্যাট ডগ একসাথে থাকে, দ্যাট ইজ কমেন্ডেবল। সেটা দুজনের ক্ষেত্রেই, ইনফ্যাক্ট ফর দ্য হিউম্যান কোএক্সিস্টেন্স ইটস রিয়েলি গুড টু আন্ডারস্ট্যান্ড বোথ দেয়ার ইমোশনস ইন এ ডিফারেন্ট ওয়েজ। আর যখন তারা একসাথে আছে, খুব স্বাভাবিক বেশ কিছু ডিজিজ যেগুলো একে অপরের মধ্যে শেয়ার হবে। তবে যেগুলো ইউজুয়ালি মিথ, এর মধ্যে মিথ ডিবাঙ্কিং আছে, যেগুলো ডগ পারবো বা ডিস্টেম্পার, এই জাতীয় বেশ কিছু স্পেসিফিক্যাল যেগুলো স্পিসিস ওরিয়েন্টেড ডিজিজ, সেগুলো কিন্তু ট্রান্সমিট হয় না। ক্যাটের পারবো ইজ এ ডিফারেন্ট ভাইরাস, ইট ইজ প্যালডোকোপেনিয়া। ডগের পারবো ইজ ডিফারেন্ট, দ্যাট ইজ নট ট্রান্সমিসেবল।
ম্যাক্সিমাম ভাইরাল ডিজিজই ট্রান্সমিসেবল নয়, রেবিস ছাড়া, যেহেতু এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, হ্যাঁ এআইটা ট্রান্সমিট, হ্যাঁ সেটা ট্রান্সমিসেবল। এআই ইন্ডিয়াতে একটা রিপোর্টও হয়েছিল ক্যাটে। আচ্ছা। তবে প্যারাসাইটিক ডিজিজগুলো কিন্তু ওয়েল ট্রান্সমিসেবল। দাদা আরো এলাবোরেটলি বলতে পারবে প্যারাসাইটিকের পার্টটায়। একটো হোক কি এন্ডো হোক, একটো বলতে সোজা ভাষায় আমরা যেটা বুঝি, ইটস দ্য আচ্ছা। এক্সটার্নাল প্যারাসাইট অ্যান্ড এন্ডো ইজ দ্য ইন্টারনাল প্যারাসাইট। দু ক্ষেত্রেই ক্যাট বা ডগ যদি বাড়িতে থাকছি, উই হ্যাভ টু এনশিওর দ্যাট ডিওয়ার্মিং ইজ ডান প্রপারলি, দ্যাট ইজ ওয়েল ট্রান্সমিসেবল। ক্যাট থেকে একটা আমরা কমন ভাবে পাই, যেটা সোকল্ড সবাই জানে, সেটা হচ্ছে ফ্লি। ডগে ইউজুয়ালি ইনবিল্ড আমরা ফ্লি ইনফেস্টেশন খুব একটা পাই না, ক্যাট থেকে আসা বা অ্যাকোয়ার্ড এরকম কেসেস পাওয়া যায়। ক্যাটের বডিতে যেহেতু বেশি ফ্লি প্রোন হয়, এবার ফ্লি ক্যাটের থেকে ডগেও কিন্তু ইজিলি ট্রান্সমিট হয়। ফ্লি থেকে ফ্লিটামাটাইটিস, অ্যালার্জিস, বিভিন্ন রকম সমস্যা আরও এলাবোরেটলি তাদের বুঝিয়ে দিতে পারে। প্যারাসাইটিক ডিজিজ বেশ কিছু সিস্টেমিক ডিজিজ লাইক ব্যাকটেরিয়াল যে ইনফেকশন, এগুলো ট্রান্সমিট হয়। এগুলো কিন্তু ক্যাট ডগের মধ্যে কমনলি ট্রান্সমিট হতে পারে। তো আবারও একই কথা যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। ওয়ান্স আই এম কিপিং এ ডগ অর এ ক্যাট, উই হ্যাভ টু এনশিওর যে তাদের বেসিক প্রিভেনশন আমাদের সঠিকভাবে নেওয়া হবে। আর কিছু ডিজিজ তোমার মনে আসছে? অ্যাকচুয়ালি রিসেন্টলি কিছু লিটারেচার আমারও বিশ্বাস হচ্ছিল না যে ব্যাবেসিয়া স্মল ফর্ম যেটা জিপসোনেই অলসো ক্যাটের হচ্ছে। তো আমি তারপরে লিটারেচার সার্চ করলাম যে অ্যাকচুয়ালি কি হয়, ডগটিক্স যখন হোস্ট খুঁজে সার্চিং পায় না, সেই সময় সে সামনে যদি বেড়ালটাকেই পায় আপনার, তো সে তারকেই ইনফেক্ট করে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। আমার ডগ থেকে উই হ্যাড দ্য ক্যাট ব্ল্যাক কালারের, ওর ব্যাবেসিয়া ধরা পড়েছিল ইজিপসোনি। এবং আমি কোনোদিন এটা বিশ্বাস করতাম না, বাট লিটারেচার আমাকে তবে বিশ্বাস সোকল্ড করতে আমরা হবে। যেটা পেতাম না, ক্যাটের ক্ষেত্রে ব্যাবেসিয়াসিস মানে ব্যাবেসিয়া ফেলিস, না। ডগের ক্ষেত্রে হলে ক্যানিস। ফেলিস অ্যাকচুয়ালি আমি বলে দিই, ফেলিসের যে হোস্ট মানে সরি ভেক্টর, দ্যাট ইজ টিক্স, সেটা ইন্ডিয়াতে কিন্তু ক্যাট ইনফেস্টেশন করে না। ক্যাটকে মেইনলি যেটা আমাদের ডগ টিক্স সেটাই ইনফেক্ট করে। তো সুতরাং ফেলিস হওয়ার চান্স আমার, যতদিন না আমি সিকোয়েন্স পাবো ততদিন না আমি সেটাকে বিশ্বাস করবো না। অ্যাজ এ অ্যাকাডেমিশিয়ান আমি সবসময় আমি সেইভাবেই কথা বলবো, কারণ আমি অ্যাকাডেমিশিয়ান হিসেবেই বলছি যে আমার কাছে যেদিন সিকোয়েন্স আমি পাবো বা লিটারেচার পাবো ইন্ডিয়া থেকে, আমি বিশ্বাস করবো। ঠিক আছে, ঠিক আছে। So the cats and dogs need to be taken care equally. না আসতে পারে যদি আমরা ইউএস বা ইউকে থেকে ইম্পোর্ট করা কোনো ব্রিড আনি, সেটা একটা ব্যাপার। যে আমি ইম্পোর্ট করে আনছি সেটা আমি বলতে পারি না যেটা আমার দেশে। সেটা আলাদা ব্যাপার, সেটা আমি কিন্তু বলবো না আমার দেশে। at least, হ্যাঁ। but transmit হয়, মানে হয়, কিছু ট্রান্সমিশন অনেক হয়, ডিজিজে আছে আর যে লিচেও ট্রান্সমিট হয়, বাট সেগুলোকে আমি এখনো অবধি বলতে পারবো না যে ডিজিজ অফ ক্যাট ইন্টারচেঞ্জেবল হচ্ছে। interchangeable এটা আপনি হচ্ছে, বললেন হ্যাঁ, যে ক্যাট হ্যাঁ। রাখার জন্য কি প্রবলেম হয়। মানে দুজনকেই সমানভাবে, মানে সমানভাবে care ডিওয়ার্মিং, করতে হবে। ভ্যাকসিনেশন, এভরিথিং শুড বি টেকেন কেয়ার অফ ইকুয়ালি ফর Though বোথ। cats can take care of themselves better than the হ্যাঁ, dogs গ্রুমিং by তো নিজে themselves, থেকেই করে। but still basic preventive measure দুজনের ক্ষেত্রেই যেন equally নেওয়া হয় as a pet parent. আর ফ্লি থেকে যেটা বললাম, ফ্লিতে ফেলাইনে ডার্মাটাইটিসটা খুব প্রবলেম। The next question, I feel it's very relevant and all pet owners really need to know this. Think about this, is are pet crashes in India really safe? If not, then why? Honestly, yes, not that extent. তার one of the strongest reason হচ্ছে no regulatory, প্রপার কোনো রেগুলেশনস নেই। শুধু পেট ক্র্যাশ বলবো না, মোস্ট থিংস রিগার্ডিং টু দিস ভেটেরিনারি সার্ভিস রেগুলেটেড নয়। সেটার একটা আনডিউ অ্যাডভান্টেজ যারা জায়গাগুলো অন করছে সেই জায়গাটায় গিয়ে পড়ে। সাফারার কে পেটস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। ফার্স্ট হচ্ছে এটার জন্য কী কী জিনিস কম্প্রোমাইজ হয়, আর মানুষের কাছে অপশন নেই এট দ্য ফার্স্ট প্লেস। আজকের দিনে যদি দেখা যায়, নো ডাউট বিগত কয়েক বছরে আমাদের ইন জেনারেল ট্রাভেল অনেক বেড়েছে, মানুষ এখন অনেক বেশি ট্রাভেল করে, ফ্যামিলি অনেক ছোট হয়েছে। আগের মতো এখন একান্নবর্তী ফ্যামিলি নেই, এখন নিউক্লিয়েটেড ফ্যামিলিস। তো আমরা যদি কোনো ট্রাভেল প্ল্যানস বা কিছু করি, স্পেশালি আমাদের এই জেনারেশনে, আমাদের কাছে সবারই কম বেশি পেটস রয়েছে, বা যে পার্সেন্টেজ অফ পেট প্যারেন্টদের কাছে রয়েছে, তাদের কাছে আর অপশন বা চয়েস থাকে না, দে হ্যাভ টু কিপ ইট ইন দ্য ক্রেশ। কী কী সমস্যা ফেস করতে হয়? ফার্স্ট হচ্ছে হেলথ, ট্রান্সমিসেবল ডিজিজ। একটা যদি বেসিক প্রফর্মাও রাখা যায় যেগুলো ট্রান্সমিসেবল ডিজিজ, ইফ আই ক্যান এনশিওর বিফোর এনরোলিং আ পেট ইন মাই ক্রেশ যে সেগুলো ওয়েল প্রিভেন্টেড আছে কিনা, জাস্ট লাইক ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, টিক ফ্লি প্রিভেনশন, এই জায়গাগুলো যদি আমি ইনশিওর করতে পারি, তাহলে একটা ফ্রেশলি এনরোল্ড পেট যাকে ক্রেশে নেওয়া হচ্ছে বা রাখা হচ্ছে ফর হোয়াট এভার ডেজ, তার হেলথ কেয়ারটা কম্প্রোমাইজ হয় না। সেকেন্ড হচ্ছে স্ট্রেস।
সারা পৃথিবীর মধ্যে আই থিঙ্ক ভারতবর্ষ ইজ দ্য অনলি এলিয়েন সিটি যেখানে কনসেপ্ট অফ ক্রেশিং হচ্ছে। একটা বড় 3 BHK 4 BHK 6 BHK ফ্ল্যাট থাকবে, টেবিল চেয়ার হাতি ঘোড়া বেডরুম টয়লেট, সেখানেই 20টা কুকুর 30টা কুকুর মিলে দৌড়ে বেড়াচ্ছে। কেনেলিং এর কনসেপ্ট নেই। আমরা খুব আবেগপ্রবণ, তো আমরা রাদার এটাকেই প্রেফার করি। যে খোলা থাকবে, ঘুরে বেড়াবে, ওপেন স্পেস। তাতে কি হচ্ছে, যেহেতু ইট ইজ নট রেগুলেটেড, ট্রান্সমিসেবল ডিজিজ আরও ইজিলি কমিউনিকেট হচ্ছে। হ্যাঁ, আমি একবারও বলছি না যে কেনেলে থাকবে মানে ডগের কোনো ইন্টারাকশন বা মেন্টাল অ্যাক্টিভিটিস হচ্ছে না। প্রপার চ্যানেলাইজ ক্রেশ যেগুলো হয় সেগুলোতে কেনেল যেরকম থাকে, কেনেল সিস্টেম থাকে, প্লে এরিয়া থাকে, ইন্টারাকশন টাইম থাকে, সেগুলোও থাকে। এরকম না যে সারাদিন তার কেনেলের মধ্যে বন্দী হয়ে রয়েছে। বাট একটা প্রপার ক্রেশের একটা প্রপার কিছু পারফরমেন্স থাকা দরকার। ট্রান্সমিসেবল ডিজিজ, সেকেন্ড হচ্ছে আপনার স্ট্রেস। আরও যদি বলা যায় খাবার, আই থিঙ্ক ফুড ইজ আ মেজর থিং। ফুড আইডিয়ালি দেখুন, এবার ডিপেন্ড করে ডগের অ্যাক্টিভিটিসের ওপর। কোনো ডগ যদি দিনে 3বার খাবার খেয়ে অভ্যস্ত, তাকে 3বারই মিল দেওয়া হোক ক্রেশে। এই জায়গাটা আমার মনে হয় ক্রেশ, এইটার পয়েন্টে আমি বলছিলাম দ্যাট ইজ সুপারভিশন, সেটার খুব ল্যাক রয়েছে। কিছু ক্রেশ নো ডাউট মেনটেন করে, সে সিসিটিভি ফুটেজ হোক বা ভিডিওজ হোক শেয়ার করা হচ্ছে পেট ওনারদের সাথে, যে কিরকম রয়েছে তার ডে টু ডে অ্যাক্টিভিটিস কিরকম রয়েছে, বাট সব ক্ষেত্রে হয় না। তো সুপারভিশনের খুব অভাব। আর স্পেশালি আরও সমস্যা হয় আমাদের ফেস্টিভ টাইমগুলোতে, যখন ক্রেশগুলো ওভারলোডেড হয়ে যায়, তখন সুপারভিশনের আরও অভাব হয়ে যায়। খাবারের পার্টটা আমি যদি বলি, সবসময় আইডিয়ালি ইট ইজ জেনারেল অ্যাডভাইস। আমি যদি সব পেটসকে, আমার কাছে ক্রেশে যত ডগ আছে মানছি, ফর মাই ওন কনভিনিয়েন্স, যদি আমি সেটা একটাই স্ট্যান্ডার্ডাইজ টাইমিংয়ে রেখে সবাইকে ট্রিট করি, আমার জন্য ইজিয়ার। বাট এভরি পেট বা এভরি ডগ আর ক্যাট হ্যাজ ডিফারেন্ট নিডস। তাদের ডায়েটারি টাইমিংস আলাদা, প্যাটার্নস আলাদা। তো অ্যাটলিস্ট সেটা যদি আমরা একটু মাথায় রাখি, একটা পেটকে ক্রেশে এনরোল করার আগে পেট ওনারের থেকে বেসিক ইনফরমেশনগুলো গ্যাদার করে। এখন তো সবাই সিস্টেমেটিক ল্যাপটপে বসে দেখে নিলেই হয়, হাতে লিখে ডায়েরি তৈরি করার তো দরকার নেই। তো সেগুলো যদি আমরা নোটেড রাখি, পেট স্পেসিফিক কার কি খাবারে অ্যালার্জি রয়েছে, কার কি খাবারের টাইমিং এর স্পেসিফিকেশন, সেটাকে যদি একটু নোট করি আমরা, আমার মনে হয় বেটার ভাবে আমরা ডগদের রাখতে পারি। তোমার এক্স্যাক্টলি, মানে ক্রেশ সিস্টেমটাকে যদি আমাদের মানে ইন্ডিয়াতে পপুলারাইজড করতে হয়, বাট রিসেন্টলি আমি দেখছিলাম হয়তো ইন্ডিয়ান রেলওয়ে ফ্লাইট সব সিস্টেমে এখন পেটসকে অ্যালাউড হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি পসিবল হয়, অলওয়েজ আপনারা নিয়ে যান, কারণ তাদের মেন্টাল স্ট্যাটাস যদি চেঞ্জ হয়, আপনি ধরুন 1 মাস বা 1.5 মাসের জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে তাদের মেন্টাল স্ট্রেসটার খুব প্রবলেমেটিক হবে। সে যখন তার ওনারকে ছেড়ে থাকে, ইভেন সে খাওয়া দাওয়া পর্যন্ত স্টপ করে দেয়। তারা এতটাই বেশি ইমোশনাল, they basically don't understand, right? They feel abandoned. যে ওরা তো জানে না যে এতদিনের জন্য রেখে গেলে এসে আবার নিয়ে যাবে। আপনি আসার পর তাদের কিন্তু ডিজিজ স্টার্ট হবে। কারণ মেন্টাল স্ট্রেস থেকে, আমি বারবার বলছি, লাভ অ্যান্ড অ্যাফেকশন যতক্ষণ থাকবে আপনার অ্যানিমালটি ভালো, যখনই মেন্টাল স্ট্রেস স্টার্ট হবে তখনই ডিজিজ কন্ডিশনগুলো স্টার্ট হবে। This is mostly an ignored part, especially regarding pets. On everything we assess or we try to understand on the basis of their physical well-being. Dog বা cats এর ক্ষেত্রে, the part of our ecosystem, the part of our family. আমরা বলি তো পেট প্যারেন্টিং, এই কনটেক্সটেই বলবো, বাট আমরা কি সত্যি এখনো পেট প্যারেন্ট হতে পারছি না? পেট ওনারই থেকে গেছে। তো যদি পেট প্যারেন্টিং হয়, তাহলে we need to understand a pet's mental well-being as well. That's how the change can come. True. না, আমার পার্সোনাল, I want to share this. আমি জানি, a friend of mine 4 বছরের একটা গোল্ডেন রিট্রিভার ছিল, ক্রেশে রেখে চলে গেছিল 2-3 দিনের জন্য, জাস্ট উইকেন্ডের জন্য। যেদিনকে নিয়ে এসছে সেদিনকে সকাল থেকে ভমিটিং, ফিভার, বাই ইভিনিং the dog was no more. আসার পরে ঠিকই বলেছো, ম্যাক্সিমাম গুলো একদম, মানে 2 দিনের ব্যাপার, 4 বছর মতো বয়স, মানে সময় দেয় না, সময় দেবে না। আমি তো সেই কথাটা আগেই বললাম, নাথিং, মানে বললো যে এমার্জেন্সি। আর একটা জিনিস যেটা মানে থিঙ্কিং, মানে এমার্জেন্সি সার্ভিসেস আই থিঙ্ক দে রিয়েলি ল্যাকিং হিয়ার। মানে আমি পার্সোনালি যেটা ফেস করি, বা আমার কাছেও যখন অনেকে কল করে, বিকজ আই হ্যাভ পেটস, যে এক্ষুনি নিয়ে যেতে হবে, এক্ষুনি করতে হবে, বাট ওই এক্ষুনি করতে হবে, খুঁজতে হবে এর মধ্যেই আই থিঙ্ক there is, you lose the pet, which is be careful people when you're putting our loved ones in creches. So coming to the end now, we want একটা question আছে, it's a message, so it's a message for all pet owners, non-pet owners, regarding empathy towards all animals. So
So one message from you, one message from me. So to go first. তো আমার মতে হ্যাঁ, ইটস আ হিউম্যান চয়েস সিন্স আ লং টাইম উই হ্যাভ বিন অ্যাডপ্টিং পেটস। প্রত্যেকের অ্যাফেকশন এমপ্যাথি নাই থাকতে পারে। ইউ ক্যান্ট অ্যাফেকশন এমপ্যাথি ইজ সামথিং ইউ ক্যান্ট এনফোর্স ইন পিপল, রাইট? তো প্রত্যেকের সেই জিনিসটা নাই থাকতে পারে, বাট সেই জিনিসটা তখনই ফলপ্রসূ হবে when it is mutually respected. স্পেশালি আমি শুধু বায়াসড হয়ে, যেহেতু অ্যাজ আ ভেট শুধু আমি এক পক্ষের গান তো গাইতে পারি না, অনলি ফর দ্য পেট প্যারেন্টস। পেট প্যারেন্টসদেরও একটুখানি কশাস হতে হবে, স্পেশালি ইন রিগার্ডস টু হাইজিন অ্যান্ড ক্লিনলিনেস, স্পেশালি ওয়েন ইউর ওয়াকিং ইউর ডগ আউটসাইড। কমিউনিটিতে ডগকে বিভিন্ন অ্যাক্টিভিটিসে যখন ইনভলভ রাখা, বা যে কোনো ফ্যামিলি ফাংশনে আমার পেট আছে আমি তো তাকে নিয়ে যাবো, যে যা বলে বলুক, ঠিক আছে, মেক সেন্স, নো ওয়ারিস। ডগস অলসো নিড টু বি সোশ্যালাইজড। বেশ কিছু লোকের আছে তাতে আপত্তি হয়, সমস্যা হয়। পেট প্যারেন্টদের এন্ড থেকে কিন্তু এই দুটো জিনিস খুব কশাসলি রাখা উচিত, হাইজিন অ্যান্ড ক্লিননেস। আর নন পেট প্যারেন্টদের সিম্পল মেসেজ, ডেভেলপ মোর টলারেন্স অ্যান্ড ডেভেলপ মোর এমপ্যাথি। তো বোথ সাইডই যদি আমরা এই জায়গাটাকে ঠিকঠাক করে মেনটেন রাখতে পারি, তবেই উই আর আইডিয়াল সোসাইটি। Thank you so much, sir. আপনার পেট প্যারেন্টসদের জন্য আমার একটাই মেসেজ, যে যদি আপনার যেমন আপনার শিশুটি আছে, সেই শিশুটির মতো যদি আপনিও আপনার পোষ্যটিকে অ্যাজ এ আপনার বেবি হিসেবে ট্রিট করেন, তো অলওয়েজ চেষ্টা করবেন যে আপনার বাচ্চাটিকে যেমন পেডিয়াট্রিশিয়ান বা ভালো ডাক্তার বা ভালো খোঁজ নিয়ে খবর নিয়ে আপনি কাজ করেন, অলওয়েজ চেষ্টা করবেন আপনার পোষ্যটির জন্য সেম এমপ্যাথি এবং সেম ভালোবাসা যেন থাকে, এবং সেও যেন তার একটা প্রপার ভেটসের আন্ডারে বা প্রপার গাইডেন্সে থাকে সেটা। এবং তার সোসাইটিতে যখন সে তার নিজের পোষ্যটিকে যতটা ভালোবাসছে, তার সোসাইটিতে তার কিছুটা কর্তব্য থাকে অলওয়েজ। সে যখন এই যে ডক্টর ঘোষও বললেন, যখন ওয়াকিংয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, রিসেন্টলি আমি একটা ইউটিউবে দেখছিলাম যে একটা ডিভাইস মতো আছে যেটা দিয়ে যখনই পটিটা করলো সেটাকে তুলে নিয়ে জাস্ট ফেলে দিল। তো আপনারাও চেষ্টা করুন যতটা ক্লিন রাখা যায়। This is one of the biggest complaint in our society. যে সেটা দরকার, কারণ ওইখান থেকে ইনফেকশন গুলো আরো ছড়ায় এবং অন্য পেটসদের ওটা জন্য, আপনার হিউম্যান দায়িত্ব। কিডসদের জন্য হ্যাঁ। একদম, হ্যাঁ। মানে আমরা চাই তো ভেনিস আর জুরিক কলকাতায় বসে, বাট সেই লেভেল অফ জায়গাতে যেতে হয়, আমাদের মধ্যে সেই বেসিক জায়গাগুলো আছে সিভিক দরকার। সেন্সটাই তো Civic ল্যাকিং, sense যেটা রাইট? এটা সবথেকে বড় বেসিক lacking। সিভিক সেন্স, যে ইউ ক্লিন আফটার ইওর আরেকটা পেটস। মেসেজ, যে ইন্ডি ব্রিডকে কাইন্ডলি আপনারা অ্যাডপ্ট করুন, বিকজ ইন্ডি ব্রিডস আর মোস্ট রেজিস্ট্যান্ট, সুইটেস্ট এবং সবকিছুর ক্ষেত্রে বেস্ট। এখন ইজিলি ট্রেনড হয়, আই থিংক এটাও একটা মিথ যে ইউ ক্যানট ট্রেন ইন্ডি ডগস। আপনি যদি বাড়ি থেকে চলেও যান ঘন্টার পর ঘন্টা, সে সার্ভাইভ করতে পারবে, বাট আপনার রিট্রিভার ব্রিডের ডগ বা আদার যে ডগস গুলো, তারা কিন্তু সেই সার্ভাইভ করতে পারে না ইজিলি। একটা সোসাইটি যেন আরো মানে হ্যাঁ। একটা জিনিস যত বেশি অ্যাডপশন ফ্রেন্ডলি হবে রিগার্ডিং অ্যানিমালস, ডগস, ক্যাটস এটসেট্রা, তত বেটার সোসাইটি হিসেবে ডেভেলপ করতে পারবে। আরো বেশি এদের যদি আমরা আরো একটা ছোট্ট জিনিস জাস্ট এর সাথে টাচ করে যাবো, বিড়ালরা অনেক ক্ষেত্রে খুব নেগলেক্টেড হয়, ডগকে তাও কম বেশি না। রাস্তায় যা কিছু বিস্কিট বা অ্যাভেলেবেল যা জিনিস, হয়তো খুব ভালো জিনিস না ওদের জন্য, বাট পেট ভরানোর জন্য খাইয়ে দেওয়া হয়, আর ডগ ফিডিং dog feeding হয়ে যায়। ক্যাটরা না খুব সিলেক্টিভ ফিডিং করে, তো ক্যাটদের মেনলি মিট বা এই জাতীয় খাবার দরকার হয়। অনেকটা কমার্শিয়াল ফুডের হ্যাবিট চলে এলে তো সেগুলোতে ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো ওদের যে পরিমাণ খাবার খুঁজে বা করে বেড়াতে হয়, সেটা ডগদের অতটা স্ট্রাগল হয় না। ফার্স্ট অফ অল ডগের থেকে বেঁচে তাদের চলতে হয় মাতরকে গেলে, সেকেন্ড হচ্ছে নিজে খাবার খুঁজে খেতে হয়। তো আমরা যদি আরেকটু এমপ্যাথি বাড়াই, যে টু এনশিওর যে ওদের খাবার দাবার সঠিকভাবে যাতে আমরা দিতে পারি, আই থিঙ্ক ইট উইল বেটার ফর অল অফ আস। ইভেন মানে ক্যাটেলেও বলছি, গরুতে যে কি করি আমরা, ভাতের মাঠটা পড়ে আছে খাইয়ে দিলাম, সেটা তাদের পক্ষে কখনোই ভালো না, আচ্ছা, সেটা তাদের পক্ষে খারাপ। ওটা তো ব্লোট হয়ে যায়, জানতাম না। না ব্লোট হয়ে যায়, পেট ফুলে যায় এবং ট্রিটমেন্ট করতে হয়। বাট ওদের, আমি জাস্ট গোইং অফ টপিক, যেমন ভাত খাইয়ে দাও প্রচুর করে, গরু হ্যাঁ। ভাত খাওয়ার জন্য তো নয়। বাট ওই খড় যে ওটা খাওয়ায়, ওটা তো ওই ভাতের ওই এটাতে মিশে খাওয়ায়, রাইট? না না না, গুড় আছে, লবণ আছে, অনেক কিছু থাকে ওগুলোতে, আচ্ছা। কম্পোজিশন।
বাট আচ্ছা। ভাতের মার ওদের জন্য কিন্তু ভালো নয়। ভাতের মার ভালো না, বাট আমি জানতাম ওই ভাতের মারে না সেটাই ওটাকে তো, যে মিশিয়ে আমরা ভাবি যে খাওয়ায়। ওদের খাইয়ে দিই, ভাত খাইয়ে দিই, এক গাদা ভাত খাইয়ে হ্যাঁ। দিলাম, এক গাদা কাঁঠাল খাইয়ে দিলাম, যা ইচ্ছে খাইয়ে দিলাম। হুম, প্রপার নলেজ রেখে, যেমন আপনার পোষ্যটিকে খাওয়াবেন, হুম। তেমন আপনার কমিউনিটিতে যে গরু বা ইয়েটি ঘুরে বেড়াচ্ছে তাদের তো সেই প্রপার নলেজ, না, আদারওয়াইজ Okay, a lot of information, guys. I hope you guys are enjoying. And there's a new segment that we have introduced from this season. We have some rapid fire questions. র্যাপিড ফায়ার কি হাতে কফি থাকলে জমা যায়? একদম একদম। So I'll go with you first. ঠিক আছে, rapid fire মানে rapid fire, no একদম, time to think. ঠিক আছে? Okay, the first one. What would be your first choice as a pet? ক্যাট, আ ডোমেস্টিকেটেড ক্যাট। একদম Most দেশি, শুদ্ধ দেশি ক্যাট। একদম আচ্ছা, very good. Most misunderstood dog breed. Most misunderstood dog breed. Rottweilers. I agree. Ideal pet diet, homemade or packaged food. Balance between both. Ideal age for a human kid to adopt a pet. Parent side. From the parent side, যে বাচ্চাটা হয়তো 2 বছর 3 বছর বয়স হলো তখন নিল। So what is I that think the ideal? most ideal time before your baby is being born, if you have already have a pet in the house, that is the best. Or when you're raising a child, the earlier you make him, accustomed with the pet, that's better. What's better? যত তাড়াতাড়ি করা যায়। Not that. ঠিক আছে। So there is no ideal age. মানে আগে হতে পারে, মানে in the sense না। as early as possible. As early as possible. Right. Perfect. Which animal should never be kept as a pet? Snake? No idea. But there are a lot of human snakes though. Okay. So no answer to that. I should not be biased. At the end of the day, my professional definition is I'm a veterinarian, though my practice is based on companion animals. But I think core my love should be distributed in all the animals, excluding humans. Perfect. Very good answers. So ready for you. Should birds and fishes be kept as pet? Yes, definitely. So birds also? Definitely. Perfect. Is pet insurance worth it? I have no idea. No idea. How do you know pet is overweight? That's good. Thickness, body thickness, fat, deposition, Basically appearance. Appearance. and appearance and walking Walking style pattern. change করবে। Okay. Because maximum Indian Labrador are overweight. বেশি খাওয়া হয় এদের। সব খায় actually. Overweight. Next question. Bath or no bath for cats? No bath. No bath. Cats don't need baths, right? See, I told you. This is a very interesting one. Are table scraps ever okay? এটা নিয়ে আপনি তখন বলেছিলেন খাবার সময় খাওয়ানো উচিত কিনা। Now we have the No. time to explain it. স্যার আপনি আমাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন, if you can explain. I do. Although it is a একটা সুন্দর হ্যাঁ, it is, explanation. although it is a rapid fire, Actually, this needs an আপনার যে explanation. মেনলি ক্যানাইন সিস্টেমেই দেখা যায়, ওরা যখন আমাদের সঙ্গে সঙ্গে যেত, আদিম মানে অনেক আগে শিকারে যখন যেত, শিকারে সেই তার প্রভু বা তার মালিক যখন শিকার করে আনলো, সে রান্না করে যখন নিজে খাচ্ছে কিনা, ওর ফার্স্ট দেখে যে আমার মালিক যেন ভালো থাকে। সে যখন আমাদের দিকে তাকিয়ে থাকে না টেবিলে, তার ফার্স্ট ইন্ডিকেশন আমার মালিক খাচ্ছে, ভালো করে খাচ্ছে, তো সে আমাদের টেক কেয়ার করে। সে নিজের খাবারটি চায় না, কিন্তু আমরা ভাবি আমি নিজের খাবার, ও খাবার চাইছে, ও হো কি কষ্ট হচ্ছে, আমার সঙ্গে সঙ্গে একটা খাবারের টুকরো ওকে দিলাম, যেটা কিন্তু ওদের পক্ষে ডেঞ্জারাস, এটা পয়জনাস। কারণ আমি তেল মশলা ঝাল পেঁয়াজ রসুন দিয়ে খাবারটি তাকে দিই। তার সাথে সাথে আমার মনে হয় আমরা হ্যাবিটটাকেও এনকারেজিং রং হ্যাবিট, রং হ্যাবিটস, কারণ ওদের ওই ইয়ে থাকেই না, ওরা ওই টার্গেটে আপনাকে দেখছে না, ওরা কিন্তু আপনি ভালো আছেন কিনা। ডগস যেটা বলা হয়, ডগস সবসময় চায় বা পেট সবসময় চায় আমার বাড়ির লোক যেন ভালো থাকুক। and they do learn thing what we tend to make them learn. ছোটবেলা থেকে দিয়ে দিয়ে অনেকটা অভ্যাস হয়ে যায় যে খেতে বসলে আমি খাচ্ছি, একটু খাইয়ে দিই, বড় হয়ে ওটাই থেকে এটা যায়। আমারও হয় একটু বাই বাই। এটা ও করতে আমি জানি তো। আমি তো চাইনি, আমরা একসঙ্গে ছিলাম না।
thank you so much. So we have come to Thank you, another wonderful episode. There's one last thing which is left. And thank you for having us. Sir, thank you so much for coming on our show. This Thank is you. from the bakery Coco Pie. Oh, that's and this is beautiful. for us. Yes. Thank you. Thank Thanks you a so lot for the much. precious gift. Thank you so much for coming. The same for you. Thank you so much for coming on our show. Thank you. Thank you so much. So, thank you. Do you like what you're watching? Then like, share and subscribe. And don't forget to press the bell icon.